হ্যালো এভরিওয়ান, তোমাদের আমি এই পেপারটা দিয়েছিলাম ফ্লুইড মেকানিক্সের যেদিন আমি এক্সাম নিয়েছিলাম। এই ডিসকাশনটা আমি সবাইকে পাঠিয়ে দেবো মেলে, কাইন্ডলি সবাই একটু দেখে নেবে। দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ইন এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি হেড টু দ্য ফ্লো ডেপথ আমাদের জিজ্ঞেস করেছে। তার মানে কি, ভেলোসিটি হেডের সাথে আমাদের ডেপথ অফ দ্য ফ্লো, যেটা অ্যাকচুয়ালি আমরা ওয়াই দিয়ে ডিনোট করি, এটা রিলেশন আমাদের বা রেশিওটা আমাদের আস্ক করেছে। আমরা কি জানি যে স্পেসিফিক এনার্জিকে আমরা সমান কি লিখতে পারি, ওয়াই প্লাস টাইমস অফ ভেলোসিটি হেড, যেটা অ্যাকচুয়ালি আমরা লিখি কি ওয়াই প্লাস ভি স্কোয়ার বাই 2g, বা এটাকে যদি আর একটু এক্সপ্যান্ড করি এটা আমরা এটাও লিখতে পারি ওয়াই প্লাস কিউ স্কোয়ার বাই 2g ইন্টু ওয়াই স্কোয়ার। তো আমাদের অত ডিটেলে দরকার নেই, আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করব, ই ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস ভেলোসিটি হেড। এবার দেখো যখনই আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন বলে দিচ্ছে, আমরা কি জানি, ই মিন is equals to for any type of rectangular channel is equals to 3/2 of y critical, রাইট? এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি। প্রত্যেকটা জিওমেট্রি যখনই শেপ চেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য এটা 3/2 ইউজ করি, যদি এটা ট্রায়াঙ্গুলার চ্যানেল আমাদের বলতো তাহলে 5/4 ইউজ করতাম, যদি প্যারাবোলিক চ্যানেল বলতো তাহলে আমরা 4/3 ইউজ করতাম। তো এখানে ইরেসপেক্টিভ অফ দ্যাট, যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যেহেতু বলে দিয়েছে তাহলে আমরা 3/2 ইউজ করব। তাহলে ই এর জায়গায় যখনই ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে তখন আমরা ই এর জায়গায় ই মিন লিখতে পারি, ওয়াই এর জায়গায় ওয়াই ক্রিটিক্যাল লিখতে পারি। তাহলে ই মিনের যে ভ্যালুটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে কি আসছে, তাহলে 3/2 অফ ওয়াই ক্রিটিক্যাল ইজ ইকুয়ালস টু ওয়াই ক্রিটিক্যাল প্লাস অফ ভেলোসিটি হেড। এটাকে আর একটু যদি সলভ করি, এই ওয়াই ক্রিটিক্যালটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে লিখতে পারি 3/2 minus 1 of y critical is equals to velocity head, or we can write 3/2 minus 1 যদি করি তাহলে কত আসছে, half of y critical is equals to velocity head। তাহলে রেশিও আমাদের জিজ্ঞেস করেছে কার কার, velocity head and depth of flow। সো এখান থেকে যদি লিখি velocity head divided by y critical is actually equals to half, which is equals to 0.5। তাই এখানে তোমাদের রেশিও ওয়াইজই দিয়েছে, তার অ্যান্সার হবে হাফ। আচ্ছা নেক্সটটা দেখো, এই নিউটনিয়ান ফ্লুইডস জিজ্ঞেস করেছে দ্য শিয়ার স্ট্রেস। তো আমাদের নিউটনিয়ান ফ্লুইড এর ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলো নিউটনস ল অফ ভিসকসিটিকে মেনে চলে। সো টাউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই। না হোয়াট ইজ দিস ডিইউ বাই ডিওয়াই? টাউটা তো এখানে আমরা বলছি অ্যাজ দ্য শিয়ার স্ট্রেস, ডিইউ বাই ডিওয়াইটাকে আমরা কি বলে থাকি, অ্যাজ দ্য রেট অফ শিয়ার স্ট্রেন, বা এটাকে আমরা আর কি নামে বলি, রেট অফ অ্যাঙ্গুলার ডিফর্মেশনও বলতে পারি। আর একটা কি জানি, ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য ডিফর্মেশন রেট বা রেট অফ ডিফর্মেশনও বলা যেতে পারে। তাহলে এই অপশনসগুলোর মধ্যে দেখে নাও কোনটা অ্যাভেলেবল। তাহলে প্রথমটা বলেছে ডিরেক্টলি প্রপোর্শন টু ভিসকসিটি, which is actually not, it is actually directly proportional to the deformation rate. So the answer will be option B. Next, dynamic viscosity বলেছে ডাইমেনশন কি হবে। যদি ডাইনামিক ভিসকসিটির আমরা ইউনিট দেখি, ইউনিট কি হয় ডাইনামিক ভিসকসিটির, Newton second divided by meter square. Now what is this Newton? Newton is equals to kg meter per second square. বাদ বাকিটা লিখে দিলাম সেকেন্ড বাই মিটার স্কোয়ার। তো এটা যদি আমরা সলভ করি, দেখো এখান থেকে একটা সেকেন্ড কেটে যাবে, এখান থেকে একটা মিটার কেটে যাবে, তাহলে নিচে একটা সেকেন্ড একটা মিটার পড়ে থাকছে। কেজিকে আমরা ইন টার্মস অফ ডাইমেনশন মাস লিখি এম, সেকেন্ডকে হচ্ছে টি ইনভার্স লিখতে পারি, আর মিটারকে হচ্ছে এল ইনভার্স। এটা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে ml minus 1 to the power of minus 1. So the answer will be option B. নেক্সট নাম্বার 4 কি বলেছে দেখো, 1:30 মডেল দিয়ে দিয়েছে। তার মানে এখানে আমাদের যে স্কেল রেশিও দিয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি LR, which is equals to 30। বলেছে কি অগি স্পিলওয়ে ক্রেস্ট আছে, রেকর্ড করছে অ্যাক্সেলারেশন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার at a certain location on the spillway। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের মডেলের অ্যাক্সেলারেশনটা দিয়ে দিয়েছে। সাপোজ এসি যদি আমি অ্যাক্সেলারেশন দিয়ে লিখি, আমি লিখলাম মডেল ইজ ইকুয়ালস টু 1.2 মিটার পার অফ সেকেন্ড স্কোয়ার। বলেছে কি করসপন্ডিং ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ইন দ্য প্রোটোটাইপ। তার মানে কি অ্যাক্সেলারেশন অফ দ্য প্রোটোটাইপ আমাদের ডিটারমাইন করতে বলেছে। তো স্কেল রেশিও ফর অ্যাক্সেলারেশন যদি আমরা দেখি, আমরা ওখানে দেখেছিলাম কি যে রিলেশনটা হয় এসি অফ দ্য প্রোটোটাইপ ডিভাইডেড বাই এসি অফ মডেল ইজ ইকুয়ালস টু 1 আসে। সো এখানে যেহেতু আমাদের মডেলটা অলরেডি বলে দিয়েছে, সো দ্য এসি অফ দ্য প্রোটোটাইপ উইল বি ইকুয়ালস টু
1.2 meter per second square. So the answer will be same. So the answer is option D, 1.2 meter per second square. কোনো চেঞ্জ হবে না। তো ডিফারেন্ট স্কেল রেশিও আমি তোমাদের লিখিয়ে দিয়েছি, কপি থেকে একবার একটু পড়ে নেবে। নেক্সট নাম্বার 5টা দেখো কি বলেছে, a flow is said to be subsonic if the max number is. So we know the max number is actually the ratio between the inertial force and the elastic force. So এখানে যখনই subsonic কথাটা আমাদের বলে দেবে, that means the Mach number is lesser than 1 for subsonic. If it is equals to 1, we consider this as sonic. When it is greater than 1, we consider it as supersonic, and when it is much more than 1, we consider this as hypersonic. So আমাদের প্রত্যেকটা ভ্যালুস জানতে হবে। তো এখানে যেহেতু সাবসনিক জিজ্ঞেস করেছে, the answer will be less than 1. Next, the pressure difference between the inside and outside of a soap bubble. কার বলে দিয়েছে? সোপ বাবল। তো বাবলের ক্ষেত্রে আমরা অলরেডি জানি প্রেশার ডিফারেন্সের যদি আমরা ফর্মুলায় পুট করি, ইট কামস আউট টু বি অ্যাকচুয়ালি P is equals to 8 sigma times of D. এটা আমাদের দেখো ডায়ামিটারের টার্মসে যেহেতু দিয়েছে, সো D। তো এটাই যদি আমাদের ফর্মুলাতে ইন টার্মস অফ রেডিয়াস অনেক সময় কোয়েশ্চেনে আছে, কিছু না, ডায়ামিটারকে আমরা 2r পুট করব, তাহলে এখানে যদি আমরা সাবস্টিটিউট করি 2r, ইট উইল কাম আউট টু বি 4 সিগমা ডিভাইডেড বাই r। তো এগুলো খেয়াল রাখবে যে কার সাপেক্ষে আমাদের অ্যান্সারগুলো চেয়েছে। এখানে যেহেতু ডায়ামিটারের সাপেক্ষে চেয়েছে, তো নো প্রবলেম, দ্য অ্যান্সার উইল বি অপশন সি। 4 সিগমা বাই ডি যদি হতো, এটা কার জন্য হতো? ইট উড হ্যাভ বিন ফর দ্য ওয়াটার ড্রপলেটসের জন্য। এটা আমাদের কোয়েশ্চেনে সোপ বাবল দিয়ে দিয়েছে, কিন্তু তার জন্য 8 সিগমা বাই ডি হলো। আর জেট অফ ওয়াটার যদি বলতো বা ওয়াটার জেট যদি বলতো, তার জন্য হতো 2 সিগমা ডিভাইডেড বাই ডি। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 7 কি বলেছে, দ্য বাল্ক মডুলাস ফর আইডিয়াল ফ্লুইডস কী হবে। এবার বাল্ক মডুলাস যদি আমি লিখি, ইটস অ্যাকচুয়ালি হাউ মাচ ইজ দ্য ভলিউমেট্রিক স্ট্রেস ডিভাইডেড বাই দ্য ভলিউমেট্রিক স্ট্রেন, যেটাকে আমরা লিখতে পারি অ্যাজ ডেল্টা টাইমস অফ পি ডিভাইডেড বাই ডেল্টা টাইমস অফ রো। দ্যাট মিনস চেঞ্জ ইন প্রেশার বাই চেঞ্জ ইন ডেন্সিটি। এই দিয়ে তোমরা অনেক সময় অঙ্ক করে, আমি তোমাদের ক্লাসে অঙ্কও করিয়েছি বাল্ক মডুলাস ডিটারমিনেশনে অঙ্কগুলো। সো এখানে কি বলেছে দেখো, যখনই বলছে আইডিয়াল ফ্লুইড কোনটাকে বলি? when there is no change in density, that means for ideal condition বা আইডিয়াল ফ্লুইডের জন্য we know rho is actually equals to constant. যে কোনো পোর্শনে রো ভ্যারি করছে না, তার মানে কি ডেল্টা রোটা কী হয়ে যাচ্ছে? যদি কনস্ট্যান্টই আমি ধরি আইডিয়ালের কন্ডিশনের জন্য, দ্যাট মিনস ডেল্টা রো মানে চেঞ্জটা ইনিশিয়ালি যদি রো 1 ছিল, পরেও রো 2 এর জায়গায় রো 2 ভ্যালু রো 1 এর সাপেক্ষেই হবে, তার মানে কোনো চেঞ্জ হবে না। রো 1 এর ভ্যালু সাপোজ এক্স, রো 2 এর ভ্যালু এক্সই থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। সো এক্স মাইনাস এক্স উইল গিভ আস 0, রাইট? তো নিচে যে কোনো ভ্যালু যখনই 0 হয়ে যায়, উই নো ইট বিকামস ইনফাইনাইট, সো দ্য কে উইল টেন্ড টু infinity. So the answer will be option A, that is infinity. নেক্সট দেখো নাম্বার 8 কি বলেছে, which of the following indicates the unstable equilibrium, কিন্তু কার জন্য বলেছে? সাবমার্জ বডির ক্ষেত্রে বলে দিয়েছে। তো সাবমার্জ বডি যখনই আমরা রিলেট করি, আমাদের দুটো জিনিস জানতে হয়, বি আর জি এর পজিশন। বি মানে কি? সেন্টার অফ বয়েন্সি, আর জি মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। যখনই আমরা এই সিস্টেমটা দেখি যে জি হচ্ছে বি এর উপরে, উই কনসিডার দিস অ্যাজ স্টেবল কন্ডিশন। আমরা যদি উল্টোটা দেখি, উপরে জি আছে নিচে বি, উই কনসিডার দিস অ্যাজ আনস্টেবল কন্ডিশন। আর যখন দুটো পয়েন্টই জি আর বি একই পয়েন্টে থাকে, উই কনসিডার দিস অ্যাজ নিউট্রাল পজিশন। কার জন্য? সাবমার্জ বডির জন্য। তাহলে এখানে আনস্টেবল জিজ্ঞেস করেছে, মানে নিশ্চয়ই বি জি এর নিচে আছে, দ্যাট মিনস দ্য সেন্টার অফ বয়েন্সি ইজ বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। অ্যান্সার উইল বি অপশন সি। Next দেখো number 9, a vertical rectangular plane surface is submerged in water such that its top and bottom surface are 1.5 meter and 6 meter respectively. Suppose আমি যদি free surface of water draw করি, একটা rectangular plate element নিলাম, বলেছে কি it is submerged in water, top surface বলেছে 1.5 মিটার free surface থেকে, suppose this is 1.5 meter, this is the top surface and this is the bottom surface, and bottom position from the free surface is 6 meter. তাহলে টোটাল যদি ডেপথটা কত হচ্ছে এখানে 4.5 মিটার বেরিয়ে গেল, কারণ 6 minus 1.5 is 4.5. নেক্সট বলেছে কি দ্য পজিশন অফ সেন্টার, এখানে অ্যাকচুয়ালি সেন্টার বলতে এখানে সেন্টার অফ প্রেশার বলেছে, যে সেন্টার অফ প্রেশারের পজিশনটা
কোথায় হবে ফ্রম দ্য ফ্রি সারফেস। সাপোজ আগে আমরা ক্যালকুলেট করে নিই যে সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য ফ্রি সারফেস কত হবে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কী লিখতে পারি, এখানে যদি টোটাল ডেপথ 4.5 তাহলে তার হাফ হবে হচ্ছে এতটুকু ডিস্টেন্স। যখনই আমরা ফ্রি সারফেস থেকে করছি তার মানে প্লাস 1.5, সো দ্য অ্যান্সার উইল বি 4.5 ডিভাইডেড বাই 2 plus of 1.5. So if you calculate this thing, it will come out to be as 3.75 meter. So 3.75 meter is nothing but h bar, which is the distance of the CG from the free surface. এবার যখন আমাদের সেন্টার অফ প্রেশার ক্যালকুলেট করতে বলেছে, we know center of pressure as equals to IG divided by area of h bar plus of h bar. সো এটা যদি আমরা সাবস্টিটিউট করে পুট করি, আইজি মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া কার এই রেক্ট্যাঙ্গুলার এলিমেন্টার অ্যাবাউট ইটস সিজি, রাইট? তার জন্য আমরা জিটা ইউজ করি। ডিভাইডেড বাই এরিয়া মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্লেট এলিমেন্টের এরিয়া। এবার দেখো রেক্ট্যাঙ্গুলার প্লেট এলিমেন্টের উইথ কিন্তু আমরা জানি না, ধরে নাও এর উইথ হচ্ছে বি। তাহলে এর যদি আমি সিজি সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া পুট করি কত হবে, বিডি কিউব বাই 12। তাহলে বি depth is actually 4.5, so b into 4.5 cube divided by 12 divided by area কত হবে, b into d, তাহলে b into 4.5, h bar তো অলরেডি তোমরা পেয়েছো 3.75 plus of 3.75। এটা সলভ করে দেখবে, এটার আসবে অ্যারাউন্ড হচ্ছে তোমাদের 4.2 মিটার। সো দ্য অ্যান্সার উইল বি অপশন সি। একবার নিজেরাও ক্যালকুলেট করে দেখে নিও। নেক্সট কি বলেছে দেখো, দ্য সেন্টার অফ প্রেশার উইল কোইনসাইড উইথ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফর প্লেন সার্ফেসিস। তো আমরা যখনই দেখি যে কোনো ভার্টিক্যাল সার্ফেস ধরো বা কোনো এরকম টাইপের ইনক্লাইন কোনো সার্ফেস থাকুক, সবসময় কিন্তু পি নিচে আর জি উপরে, এর ক্ষেত্রেও সেম জিনিস। কিন্তু যদি এরকম টাইপের কোনো হরাইজন্টাল সার্ফেস ধরে নিই তাহলে আমরা কি দেখব, পি আর জি এর পজিশন সেম থাকবে। তাহলে এখানে যেহেতু বলেছে কোইনসাইড করছে মানে সেম পয়েন্টে থাকবে যখন হচ্ছে হরাইজন্টাল, বাকি ভার্টিক্যালি থাকুক বা কোনো ইনক্লাইন্ড ম্যানারে থাকুক, সবসময় মনে রাখবে সেন্টার অফ প্রেশার সেন্টার অফ গ্র্যাভিটির থেকে সবসময় নিচে থাকবে। নেক্সট দেখো কি বলেছে নাম্বার 11, বার করতে দিয়েছে কি দ্য টোটাল প্রেশার যখনই বলছে মনে রাখবে ইট ইজ ইন্ডিকেটিং দ্য টোটাল প্রেশার ফোর্স অ্যাকচুয়ালি, ওকে, তো যেটা অ্যাড করছে অ্যাট দ্য সেন্টার অফ প্রেশারে। বলেছে একটা সার্কুলার প্লেট আছে, ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিয়েছে কত 1 মিটার স্কোয়ার, এটা ক্রস সেকশনাল এরিয়া দিয়েছে, which is placed vertically in water in such a way that the center of the plate is 1 meter from the free surface. সাপোজ আমি যদি একটা ফ্রি সার্ফেস আঁকি, একটা সার্কুলার প্লেট এলিমেন্ট আঁকলাম, বলেছে সেন্টারটা হচ্ছে ডিস্টেন্স যদি বলি ফ্রি সার্ফেস থেকে হচ্ছে 1 মিটার, দ্যাট মিনস দিস ভ্যালু ইজ নাথিং বাট দ্য এইচ বার, দ্যাট ইজ এইচ বার তো আমাদের কী বলে দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য ফ্রি সার্ফেস। সো 1 মিটার যদি এর ভ্যালু হয় তাহলে আমাদের ক্যালকুলেট করতে দিয়েছি কি টোটাল প্রেশার ফোর্স কত হবে, তার মানে কি সো পি সমান আমরা লিখতে পারি কি রো জি এরিয়া ইন্টু এইচ বার। সো জাস্ট সাবস্টিটিউট করে দাও, ওয়াটার যেহেতু বলেছে ডেন্সিটি কত হবে 1000, জি কত হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরিয়া তো দিয়েই দিয়েছে 1 স্কোয়ার মিটার, আর এইচ বারও বলে দিয়েছে অ্যাজ 1। ইফ ইউ সলভ দিস থিং ইট উইল কাম আউট টু বি অ্যাজ 9810 নিউটন or it will come out as 9.81 কিলোনিউটন। ওকে, তো এখানে অপশন যেটা বি আর সি দুটোই ঠিক আছে, যারা বি অ্যাটেন্ড করেছিল তাদেরকেও আমি কিন্তু মার্কস দিয়েছি। নেক্সট দেখো, আ পয়েন্ট থ্রু উইচ দ্য ফোর্স অফ বয়েন্সি অ্যাক্ট, বয়েন্ট ফোর্স সবসময় কাজ করে অ্যাট দ্য সেন্টার অফ বয়েন্সি, যার যেটা নাম সেটাই হবে হচ্ছে তার সেন্টার। যেরকম বয়েন্সির জন্য হচ্ছে সেন্টার অফ বয়েন্সি, গ্র্যাভিটেশনাল ফোর্স বা যেখানে বলে দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাক্টস ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, আর যদি বলে থাকে প্রেশার ফোর্স কোথায় কাজ করে দ্যাট উইল বি দ্য সেন্টার অফ প্রেশার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ পিস অফ উড বলেছে হ্যাভিং আ ওয়েট অফ 5 kg ফ্লোটস ইন ওয়াটার, তার মানে ওয়েট অফ উড বা ওয়েট অফ দ্য বডি আমাদের বলে দিয়েছে অ্যাজ 5 kg, যেটা নাকি জলের মধ্যে ফ্লোট করছে। সাপোজ জল আছে এর মধ্যে ফ্লোট করছে, ফ্লোটিং পজিশনে আছে, এটা হচ্ছে বডিটা। বলে দিয়েছি কি 60% অফ ইটস ভলিউম ইজ ইন দ্য লিকুইড, তার মানে নিচে যে ভলিউমটা টোটাল ভলিউম যদি এর আমি ভি ধরি তাহলে নিচে কতটা আছে 60%, মানে 0.6 টাইমস অফ ভি হচ্ছে নিচের দিকে আছে, মানে সাবমার্জ পজিশনে আছে। আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে কি স্পেসিফিক গ্র্যাভিটি অফ উড বার করো। তো আমরা অলরেডি জানি কি অ্যাজ পার আর্কিমিডিক্স প্রিন্সিপাল
the weight of the body under equilibrium condition কত হয় will be equal to the buoyant force, or we can say the upthrust, and that will be equals to the weight of the liquid displaced. Now if we just substitute this thing, এইটার সাথে এটা যদি আমরা ইউজ করি, এবার আমরা কি জানি, যখনই আমরা গামা সমান আমরা লিখতে পারি ওয়েট বাই ভলিউম, তাহলে ওয়েট সমান আমরা লিখতে পারি গামা ইন্টু ভলিউম, রাইট? সো গামা অফ দ্য বডি ইন্টু ভলিউম অফ দ্য বডি। যখন আমরা এখানে লিকুইড ডিসপ্লেস লিখবো, অ্যাকচুয়ালি কার ইউজ করবো, গামা অফ লিকুইড ইন্টু ভলিউম অফ সাবমার্জড পোর্শন অফ দ্য বডি। তাহলে এখানে দেখো গামা অফ বডি আমরা জানি না, গামা অফ লিকুইড ইজ অ্যাকচুয়ালি ওয়াটার, সো উই ক্যান রাইট ইট অ্যাজ গামা বডি divided by gamma of water will be equals to volume of submerged divided by volume of the body. Now volume of submerged portion is how much? It's 60% of the volume of the body, so it's 60 divided by 100 of volume of body divided by the volume of the body. Now volume of body gets cancelled, so the answer will be 0.6, and we know gamma of body by gamma of water is nothing but the g of body, so the answer will be 0.6. so we know এখানে তো আমরা অলরেডি বুঝতেই পারছো যে এখান থেকে এটা আমরা ক্যালকুলেট করলাম, কারণ যে কোনো কোয়ান্টিটি বা যে কোনো যা কিছু, ধরো কোনো একটা লিকুইডের বা কোনো একটা বডি যখন স্পেসিফিক গ্র্যাভিটি বলবে, দ্যাট ইজ ইটস own unit weight by its own density divided by density of water. যখন ওয়াটারের ডেন্সিটি সাপেক্ষে আমরা ক্যালকুলেট করি, ওটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। নেক্সট দেখো নাম্বার 14 কি বলেছে, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ ফ্লোটিং বডি along its longitudinal axis and the volume of the water displaced by it is I and V বলেছে রেসপেক্টিভলি। বলেছি কি ক্যালকুলেট করো the height of the metacenter above the center of buoyancy। তো আমরা যদি একটা স্টেবল কন্ডিশন দেখি, একটা ফ্লোটিং বডি, আমরা কি দেখি, সবার উপরে থাকবে এম, তারপরে থাকে জি, তারপরে থাকে বি। এই এম আর জি এটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য মেটাসেন্ট্রিক হাইট, যেটা আমাদের একটা ফর্মুলাও দিয়ে দিয়েছে যে জিএম সমান আমরা লিখতে পারি আই বাই ভলিউম অফ দ্য বডি সাবমার্জড মাইনাস অফ বিজি। এই কোয়ান্টিটিটা আমরা অলরেডি জানি। তো জিএম এর মানে কি, এখান থেকে যখন আমি এইটুকু পোর্শন ক্যালকুলেট করছি, অ্যাকচুয়ালি আমরা মাইনাস করতে হবে কত থেকে, বা এই ফিগার থেকে যদি আমরা লিখি, উই ক্যান রাইট ইট অ্যাজ বিএম মাইনাস অফ অ্যাকচুয়ালি বিজি। না এইটার সাথে যদি এই ইকুয়েশনটা দুটো কম্পেয়ার করি, দেখো জিএম এখানেও আছে, জিএম এখানে আছে, এখানে বিজি আছে, এখানে বিজি, তার মানে এই যে কোয়ান্টিটিটা লেফট ওভার, দ্যাট ইজ নাথিং বাট বিএম। সো উই ক্যান রাইট বিএম অ্যাজ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য প্ল্যান অ্যাবাউট y by axis divided by the volume of the portion submerged in the liquid. সো আমাকে সেটাই চেয়েছে, বলেছে কি হাইট অফ মেটাসেন্টার অ্যান্ড buoyancy মানে কি এম আর বি বা বি আর এম বলতে পারি, সেম জিনিস। সো দ্য অ্যান্সার উইল বি আই বাই এ। মানে এটাকে যখন উল্টো করে লিখি ভি বলেও কিছু কিছু বইতে ডেজিগনেট করা থাকে, বাট এটা অ্যাকচুয়ালি উল্টোভাবে এ লেখা হয়। সো দ্য অ্যান্সার উইল বি অপশন বি। নেক্সট দেখো কি বলেছে, দ্য প্রেশার লেস দ্যান অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশারের নিচের প্রেশারটাকে আমরা সবসময় বলে থাকি অ্যাজ এ নেগেটিভ গেজ প্রেশার, যেটাকে আমরা সাকশন প্রেশারও বলি বা ভ্যাকিউম প্রেশারও বলি। তাহলে আমাদের এখানে যে অপশনসগুলো দিয়েছে সবগুলোই কারেক্ট। এটা যদি উল্টো থাকতো, যদি বলতে অ্যাবভ অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে আমাদের হতে হচ্ছে পজিটিভ গেজ প্রেশার বলতাম। নেক্সট কী দিয়েছে দেখো, ওয়াটার হ্যাজ আ ম্যাক্সিমাম ডেপথ বলে দিয়েছে 100 মিটার, ওয়াটারের টোটাল ডেপথ দিয়েছে। ইফ দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ 101 কিলোপ্যাসকেল, মানে কি পি অ্যাটমসফিয়ারটা আমাদের অলরেডি প্রোভাইডেড 101 কিলোপ্যাসকেল, আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে কি পি অ্যাবসোলিউট প্রেশার কি হবে, আর বলে দিয়েছে কি একটা ডেপথ অফ ওয়াটার 100 মিটার। তার মানে কি এখান থেকে আমি গেজ প্রেশারটা ক্যালকুলেট করতে পারবো রো জি এইচ অ্যাপ্লাই করে। রো মানে কি 1000 ওয়াটার, যেহেতু জি মানে 9.81 আর এইচ মানে কি 100, এটা আমাদের অলরেডি প্রোভাইডেড। তাহলে এটা এই যে কোয়ান্টিটিটা আসবে দেখো, এটা নিউটন পার মিটার স্কোয়ারে আসবে। দেখো এর ইউনিটটা কিলো নিউটনে আছে, তার মানে এটাকেও 1000 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটাও চলে আসবে তোমাদের কিলো নিউটনে। তাহলে যদি সলভ করে ইট উইল কাম আউট টু বি অ্যাজ 981 কিলো প্যাসকেল। নাও আমরা একটা জিনিস তো অলরেডি জানি, সাপোজ এটা যদি পি অ্যাটমসফেরিক্যাল লাইন হয়, এটা একটা সাপোজ একটা পয়েন্ট আছে, যখনই আমরা জিরো লেভেল থেকে মাপছি এটা অ্যাকচুয়ালি পি অ্যাবসোলিউট প্রেশার, আর এখান থেকে অ্যাটমসফিয়ারের সাপেক্ষে যেটা মাপবো সেটা অ্যাকচুয়ালি পি গেজ প্রেশার। তার মানে কি হচ্ছে পি গেজ প্লাস পি অ্যাটমসফিয়ার করলেই আমি পি অ্যাবসোলিউট পাবো। তাহলে পি অ্যাবসোলিউট ইজ নাথিং বাট পি অ্যাটমসফেরিক প্লাস অফ
পি গেজ। নাও সাবস্টিটিউট করে দাও, 101 হচ্ছে পি অ্যাটমসফেরিক, 981 এসেছে হচ্ছে তোমাদের পি গেজ। তাহলে এটা যদি আমরা সলভ করি, দিস উইল কাম আউট টু বি লাইক 1082 কিলো প্যাসকেল। সো দ্য অ্যান্সার উইল বি অপশন এ। নেক্সট দেখো নেভিয়ার স্টোকস ইকুয়েশন বলেছে ফ্লুইড মেকানিক্সে কার থেকে ডিরাইভ করা হয়। তো আমি ডাইনামিক্সে অফ ফ্লুইডে আমরা সবসময় পড়েছি কি যে আমরা ফোর্সের সাথে আমরা রিলেট করি যে মোশনটা কোন ফোর্স দ্বারা হচ্ছে, আর এই যে ফোর্সের যত রিলেশন আছে আমরা অবটেন করি হচ্ছে মেইন হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে, যেটা রিলেট করছে ফোর্স উইথ দ্য অ্যাক্সেলারেশন। সো দ্য অ্যান্সার উইল বি অপশন বি, দ্যাট ইজ দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন। নেক্সট বলেছে দেখো উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড বলে দিয়েছে, কিন্তু এই যে কোয়েশ্চেনগুলো খেয়াল রাখবে যে কোনটা দিয়েছে, নট একটা কথা কিন্তু পুরো স্টেটমেন্টেরই মানেটাই পাল্টে দেয়। সো নট ইজ ইটস নট ইউজ টু মেজার দ্য রেট অফ ফ্লো, কোনটা ইউজ করি না বলেছে ডিসচার্জ ক্যালকুলেশনের সময়। তাহলে ভেঞ্চুরিমিটার অবভিয়াসলি করা হয়, অরিফিসও করা হয়, ডিসচার্জ ক্যালকুলেশনে নজেলও করি। only the answer that is we don't do is Peter tube. Peter tube দ্বারা আমরা velocity of flow at a point calculate করি বা আমরা ক্যালকুলেট করতে পারি the stagnation pressure. নেক্সট কী দিয়েছে দেখো, দ্য কন্টিনিউটি ইকুয়েশন ক্যান টেক দ্য ফর্ম অফ। দেখো এখানে কন্টিনিউটি ইকুয়েশনে কিন্তু অনেকে অ্যান্সার করেছে A1 V1 ইকুয়ালস টু A2 V2, কিন্তু আমাকে কিন্তু এখানে আইডল কন্ডিশনটা বলে দেয়নি যে তোমরা এখানে ডেন্সিটিটাকে কনস্ট্যান্ট ধরে নাও বা এরকম কিছু বলেনি, ইনকম্প্রেসিবল ফ্লোর কথা কিছু বলেনি, আইডল কন্ডিশন বলেনি, আমাদের জাস্ট নর্মাল কন্টিনিউটি ইকুয়েশন চেয়েছে। সেখানে কিন্তু দুটো সেকশনের ডেন্সিটি তোমাকে অ্যাজ আ ডিফারেন্ট হিসেবেই তোমরা কনসিডার করে নেবে। এই অ্যাপ্লাই করলে আমাদের কী আসবে, ρ1 A1 V1 ইজ ইকুয়ালস টু ρ2 A2 V2। বাট এটাই যদি বলতো কন্টিনিউটি ইকুয়েশন ফর ইনকম্প্রেসিবল ফ্লো যদি হয় সেই ক্ষেত্রে আমরা ডেন্সিটিটাকে কনস্ট্যান্ট ধরি, তার জন্য আমাদের ফর্মুলা চলে আসে অ্যাজ A1 V1 ইকুয়ালস টু A2 V2। এটা মনে রাখবে ফর ইনকম্প্রেসিবল ফ্লোয়ের জন্য হয়। নেক্সট দেখো বার্নৌলিস থিওরেম বলেছে কার সাথে ডিল করে, লস অফ কনজারভেশন অফ energy. Mass যদি বলতো it would have been, the answer would have been continuity equation. Next, the necessity condition for the flow to be uniform. যখনই ইউনিফর্ম বা নন ইউনিফর্ম কথাটা আসে সেখানে আমরা রিলেট করি কার সাথে, ডেপথ অফ ফ্লো বা ভেলোসিটিকে রিলেট করি উইথ রেসপেক্ট টু দ্য পজিশন, বা যেটাকে আমরা বলতে পারি উইথ রেসপেক্ট টু দ্য স্পেস, রাইট? তার মানে কি ইউনিফর্ম যখনই বলছি মানে পজিশনের সাপেক্ষে ডেপথ অফ ফ্লো চেঞ্জ হচ্ছে না, বা পজিশনের সাপেক্ষে আমাদের ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি অফ ফ্লো চেঞ্জ হচ্ছে না, মানে ভেলোসিটি অফ ফ্লো ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু স্পেস। সো এখানে যদি অপশনগুলো দেখো তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন বি, দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট ইন দ্য ফ্লো ফিল্ড উইথ রেসপেক্ট টু স্পেস। যখনই উইথ রেসপেক্ট টু টাইম বলছে দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, টাইমের সাপেক্ষেই মানে হচ্ছে স্টেডি। যদি বলতো দ্য ভেলোসিটি চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে এটা কি ইন্ডিকেট করছে, ইট ইজ ইন্ডিকেটিং অ্যান আনস্টেডি ফ্লো। নেক্সট, দ্য ফ্লো ইন পাইপ ইজ ল্যামিনার ফ্লো বলেছে কখন হয়। তো ল্যামিনার ফ্লো হওয়ার জন্য পাইপের ক্ষেত্রে আমরা জানি দ্য রেনল্ডস নাম্বার হ্যাজ টু বি লেস দ্যান অফ 2000, আর টার্বুলেন্ট হওয়ার জন্য উই নো রেনল্ডস নাম্বার হ্যাজ টু বি মোর দ্যান 4000। তো এখানে যদি অপশনগুলো দেখো একটাতেও কিন্তু মিলছে না, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, দ্যাট ইজ নান অফ দিস। নেক্সট, দ্য স্পেসিফিক স্পিড অফ আ পাম্প কী বলেছে, স্পেসিফিক স্পিড যদি দেখো ইট ইজ কামস আউট টু বি ইকুয়ালস টু n rid q divided by h to the power of 3/4. Now what is this n? It is actually revolutions per second by revolutions per minute. So it's actually dimension wise যদি বসাই তাহলে t inverse। ডিসচার্জ মানে কি মিটার কিউব পার সেকেন্ড, তার মানে L কিউব t to the power of -1 একটা রুট থেকে যাবে, ডিভাইডেড বাই হেডের ইউনিট সবসময় ডাইমেনশন যদি দেখো ইন টার্মস অফ মিটার হয় তাহলে L to the power 3/4. If you solve this entire equation it will come out to be L to the power 3/4 t to the power of -3/2. এটা একবার সলভ করে দেখবে, এল এর মাথায় এটাকে যদি একটু সাবস্টিটিউট করে এক্সটেন্ড করে দাও, এটা কত আসছে 3/2, এটাও চলে আসছে -1/2 ডিভাইডেড বাই L to the power 3/4। এটাকে সলভ করে দেখবে, অ্যান্সার অপশন এ আসবে। নেক্সট দেখো নাম্বার 24 কী বলছে, সাবমার্জ ওয়্যার ইজ দ্য ওয়ান ইন উইচ দ্য ওয়াটার লেভেল অন দ্য ডাউনস্ট্রিম সাইড। সাবমার্জ তার জন্যই কথাটা বলা হয় কারণ কি ডাউনস্ট্রিম সাইডের যে ওয়াটার লেভেলটা সবসময় ক্রেস্ট লেভেলের উপরে থাকে, নাহলে আমরা সাবমার্জ কথাটা কেন ইউজ করছি, সাবমার্জ মানে পুরোটাই ভেতরে জলের নিচে, তার মানে কি ইট ইজ অলওয়েজ বিলো দ্য ক্রেস্ট লেভেল।
নেক্সট দ্য কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ বলেছে সিভিসিসির টার্মে কি হয়, যেহেতু কিউ ইকুয়ালস টু এরিয়া ইন্টু ভেলোসিটি অ্যান্ড কিউ এর সাপেক্ষে কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, এরিয়ার সাপেক্ষে কোএফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন আর ভেলোসিটির সাপেক্ষে হয় কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি, তাহলে সিডি ইকুয়ালস টু সিসি into CV. So the answer will be option B. Next, if the Froude number বলেছে of a flow in open channel is more than 1, তার মানে কি Froude number যখনই greater than 1, it is indicating a supercritical flow. আর supercritical flow হওয়া মানেই আমরা জানি কি it is a shooting flow, বা এটাকে আরেকটা নামে আমরা বলতে পারি as torrential flow, বা এটাকে আমরা বলতে পারি as rapid flow. ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে, সিনোনিম ওয়াইজ কিন্তু যে কোনো নাম উঠিয়ে দিতে পারে। তাহলে এখানে অ্যান্সার ওয়াইজ যেহেতু শুটিংটা দিয়েছে, অ্যান্সার শুটিং হবে। স্ট্রিমিং ফ্লোটা কখন হয়, যখন হচ্ছে ফ্রুড নাম্বার ইজ লেস দ্যান হয়। আর স্ট্রিমিং ফ্লোকে আমরা একটা নামে কি বলে থাকি, অ্যাজ দ্য ট্র্যাঙ্কুইল ফ্লো অলসো। ওকে, সো এটাকে আমরা বলতে পারি অ্যাজ ট্র্যাঙ্কুইল ফ্লো। আর এখানে কি দিয়েছে, ক্রিটিক্যাল কন্ডিশন ফ্রুড নাম্বার when it is equals to 1. নেক্সট, আ ট্রায়াঙ্গুলার চ্যানেল সেকশন বলে দিয়েছে মোস্ট ইকোনমিক্যাল কখন হবে। ট্রায়াঙ্গুলার চ্যানেল সেকশন আছে মোস্ট ইকোনমিক্যাল, কিন্তু অ্যাঙ্গেলটা কি বলেছে, when each of which its sloping side is inclined to the vertical. সাপোজ এখানে যদি আমি একটা ভার্টিক্যাল টানি, এই ইনক্লিনেশনটা কত হচ্ছে, তাহলে এদিকেও 45 ডিগ্রি, এদিকেও 45 ডিগ্রি। সো দ্য অ্যান্সার উইল বি 45। টোটাল অ্যাঙ্গেল বললে কিন্তু হতো 90 ডিগ্রি। আমাদের যেহেতু জাস্ট উইথ দ্য ভার্টিক্যাল ইনক্লিনেশন বলেছে, তার জন্য অ্যান্সার হবে 45 ডিগ্রি। নেক্সট 28টা দেখো, ইন আ স্টেডি ফ্লো জিজ্ঞেস করেছে। তো স্টেডি মানেই আমরা জানি কি, যে টাইমের সাপেক্ষে দ্য ভেলোসিটি বলো কি প্রেশার বলো, এনি ফ্লুইড প্রপার্টি ইজ কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যখন এই টার্মগুলো আছে, যখন টাইমের সাপেক্ষে যেসব টার্মস আসে সেগুলোকে আমরা রিলেট করি অ্যাজ লোকাল অ্যাক্সেলারেশন, বা যেটাকে বলে থাকি অ্যাজ দ্য টেম্পোরাল অ্যাক্সেলারেশন। আর কনভেক্টিভ অ্যাক্সেলারেশন অলওয়েজ রিলেটস উইথ রেসপেক্ট টু পজিশন। তো স্টেডি ফ্লোয়ের জন্য আমরা জানি লোকাল অ্যাক্সেলারেশন উইল কাম আউট টু বি 0, সিন্স উইথ রেসপেক্ট টু টাইম উই ক্যান রাইট ইট অ্যাজ del u by del t will be coming out to be 0, because this is with respect to time it's constant, তাই না, তার জন্য টার্মটা 0 আসছে। নেক্সট দেখো, অ্যালকোহল ইজ ইউজড ইন ম্যানোমিটার বিকজ, অ্যালকোহল ম্যানোমিটারে ইউজ করার মেন রিজন হচ্ছে যে কোনো সাবস্টেন্স যে ম্যানোমিটারে কখন ইউজ করব, যার ভেপার প্রেশার লো আছে আর ডেন্সিটি যদি হাই হয়। এখানে আমাদের অ্যালকোহল ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে ওর ভেপার প্রেশার খুব লো হয়। সো ইটস ভেপার প্রেশার ইজ লো, দ্যাটস ওয়াই উই ক্যান গেট আ রিডিং, রিডিং পেতে পারি, তার জন্য আমরা অ্যালকোহল ইউজ করে থাকি। নেক্সট, ডিসচার্জ থ্রু আ রেক্ট্যাঙ্গুলার ওয়্যার আমাদের জিজ্ঞেস করেছে। আমরা জানি ডিসচার্জের ফর্মুলা যদি দেখো নচেস ওয়্যার চ্যাপ্টারে, ইট কামস আউট টু বি 2/3 of CDL root 2G h to the power of 3/2. নাও এখানে যদি অপশনসগুলো দেখো, এর মধ্যে দেখো অপশন ডিটা যেটা দিয়েছে 815 CD tan theta by 2 root 2G h to the power 5/2, এটা আমরা কার জন্য পাই, ইট কামস আউট ফর দ্য ট্রায়াঙ্গুলার ওয়্যার, রাইট। অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে সিপোলিটি ওয়্যারের ক্ষেত্রে ডিসচার্জ কত। মনে রাখবে সিপোলিটি ওয়্যারের ডিসচার্জ আর রেক্ট্যাঙ্গুলার ওয়্যারের ডিসচার্জ কিন্তু সেম হয়। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো অল্টারনেটিভ কোয়েশ্চেন হিসাবে আসতে পারে। নেক্সট, ফর এ ল্যামিনার ফ্লো বলেছে সার্কুলার পাইপের মধ্যে দিয়ে কী কী দেখতে হবে। ল্যামিনার প্রথম কথা বলে দিয়েছে, আর বলেছে সার্কুলার পাইপে বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি কত হয়, তাহলে ইউ ম্যাক্স বাই ইউ অ্যাভারেজ ইজ অলওয়েজ ইকুয়ালস টু 2, এটা মনে রাখবে। আর সেম কোয়েশ্চেন যদি বলতো এখানে সার্কুলার পাইপের জায়গায় যদি বলতো 2 প্যারালাল প্লেটস, সেখানে অ্যান্সার হতে হচ্ছে অপশন এ, দ্যাট মিনস 2 প্যারালাল প্লেটসের মধ্যে দিয়ে যদি ফ্লো হয়, সেই ক্ষেত্রে আমাদের ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে রেশিও বিটুইন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি 1.5 হয়। নেক্সট, দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এই কোয়েশ্চেনটা আমি বারবার বলেছি, কিন্তু অনেকেই তোমরা ভুল করেছো যখন এক্সাম দিয়েছো দেখলাম। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আর ফ্রিকশন ফ্যাক্টর কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। যখনই কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলছে, ইট ইজ অলওয়েজ 16/RE। যদি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ফ্যাক্টর বলতো, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 times of কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, দ্যাট উড হ্যাভ কাম আউট অ্যাজ 64/RE। কার জন্য? এই দুটোই হচ্ছে ফর ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের কি বলেছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে বলেছে কি হবে, তাহলে অ্যান্সার কিন্তু 16/RE হবে। 64/RE ইটস নট দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ইট ইজ দ্য ফ্রিকশন ফ্যাক্টরস ভ্যালিউ।
নেক্সট দেখো, দ্য লস অফ হেড ডিউ টু সাডেন এক্সপ্যানশন, এটা তো ডিরেক্ট তোমাদের ফর্মুলা তুলে দিয়েছে, আমরা জানি v1 মাইনাস v2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এটা যদি অপশন ওয়াইজ দেখো, ইটস v1 মাইনাস v2 হোল স্কোয়ার বাই 2g। নেক্সট জিওমেট্রিক সিমিলারিটি বলেছে বিটুইন মডেল অ্যান্ড প্রোটোটাইপ কাকে বোঝায়। তো আমরা সিমিলারিটি ওয়াইজ দেখেছি তিনটে হয়, একটা জিওমেট্রিক হয়, একটা কাইনেম্যাটিক হয়, আর একটা বলতে পারি অ্যাজ দ্য ডাইনামিক সিমিলারিটি। জিওমেট্রিক কথাটা কখন ইউজ করি, যখন জিওমেট্রিক্যাল সিমিলারিটি থাকে, মানে কি লিনিয়ার ডাইমেনশনের মধ্যে সিমিলারিটি থাকবে। তাহলে এখানে অপশন ওয়াইজ যদি দেখো তাহলে অ্যান্সার হবে অপশন বি। আর কি কি সিমিলারিটি হয়, কাইনেম্যাটিক সিমিলারিটি যখন বোঝাবে তখন হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য মোশনগুলো হচ্ছে সেম, তার মানে সিমিলারিটি অফ মোশন ইন্ডিকেটস করে কাইনেম্যাটিক সিমিলারিটি। নেক্সট, আর সিমিলারিটি অফ ফোর্সেস ইন্ডিকেট করে ডাইনামিক সিমিলারিটি, কারণ ডাইনামিক্স ইজ অলওয়েজ রিলেটেড উইথ ফোর্সেস। দ্য ডাইনামিক সিমিলারিটি যদি আমাদের বলে, ইট ইজ দ্য সিমিলারিটি অফ ফোর্সেস। নেক্সট কী বলেছে দেখো, দ্য ভালভ ক্লোজার ইজ সেড টু বি গ্র্যাজুয়াল। গ্র্যাজুয়াল মানে খুব আস্তে আস্তে ভালভটা আমি ক্লোজ করলাম টাইম নিয়ে, তার মানে কি টাইমটা আমি অনেকটা নিচ্ছি। সো টাইম উইল বি গ্রেটার দ্যান 12/c। এই সেম জিনিস আমাকে যদি কোয়েশনে বলতে ইটস ভেরি র্যাপিড বা সাডেন কথাটা যদি থাকতো, তাহলে আমরা কি ইউজ করতাম, টাইম ইজ লেস দ্যান 12/c। তাহলে টি যদি লেস দ্যান 12/c হয়, ইট উইল বি সাডেন, অর উই ক্যান সে ইট উইল বি র্যাপিড, মানে ক্লোজার অফ দ্য ভালভ হচ্ছে সাডেন হবে বা র্যাপিড। আর একটা জিনিস তোমরা মনে রেখো যে ওয়াটার হ্যামার প্রিভেন্ট করার জন্য একটা ট্যাঙ্ক ইউজ করা হয়, যেটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য সার্জ ট্যাঙ্ক। ঠিক আছে, ওয়াটার হ্যামার প্রিভেনশনে কাজে লাগে ওয়াটার হ্যামার প্রিভেনশন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দিতে পারে যে কি ইউজ করা হয় ফর ওয়াটার হ্যামারটাকে প্রিভেন্ট করার জন্য, মনে রাখবে সার্জ ট্যাঙ্ক ইউজ করি আমরা। নেক্সট, ফ্রান্সিস টারবাইন বলেছে কি। তো ফ্রান্সিস টারবাইন আমরা আগের দিন পড়েছি যে টারবাইনের দুটো ক্লাসিফিকেশন হয়, একটা ইম্পালস টারবাইন, একটা রিয়াকশন টারবাইন। ইম্পালস টারবাইনের আন্ডারে পড়ে পেল্টন হুইল, আর রিয়াকশন টারবাইনের আন্ডারে পড়ে হচ্ছে ফ্রান্সিস টারবাইন। তাহলে ফ্রান্সিস টারবাইন ইজ অবভিয়াসলি ইটস এ রিয়াকশন টারবাইন, কিন্তু কী টাইপের ফ্লো হয়, the flow is always radial, so the answer will be a radial flow reaction turbine. Next, for high head and low discharge বলেছে suitable turbine কোনটা। তো ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ ডিফারেন্ট টারবাইনস আমরা ইউজ করে থাকি। যখনই হেড আমাদের বেশি দরকার, ডিসচার্জ কম হলেও চলবে, সেখানে আমরা ইউজ করব কি, পেল্টন টারবাইন। যদি আমাদের বলতো মিডিয়াম হেড মিডিয়াম ডিসচার্জ, সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ফ্রান্সিস টারবাইন, মিডিয়াম হেড অ্যান্ড মিডিয়াম ডিসচার্জ। কিন্তু এখানে যদি বলতো আমাদের লো হেড অ্যান্ড হাই ডিসচার্জ যদি লাগে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ক্যাপলান টারবাইন। নেক্সট, দ্য টোটাল এনার্জি লাইন রিপ্রেজেন্টস দ্য সামেশন অফ। টোটাল এনার্জি লাইন সবসময় রিপ্রেজেন্ট করছে কি, ভেলোসিটি হেড, আচ্ছা সবার আগে হচ্ছে প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ডেটাম হেড, এটা আসে হচ্ছে আন্ডার টোটাল এনার্জি লাইন। যদি বলতো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, তাহলে কি কি থাকতো, খালি প্রেশার হেড থাকতো আর তার সাথে ডেটাম হেড থাকতো, এখানে ভেলোসিটি হেড থাকবে না। তাহলে এটার অ্যান্সার কী হবে, প্রেশার হেড। কাইনেটিক হেড মানেই হচ্ছে কিন্তু ভেলোসিটি হেড। ঠিক আছে, তো কাইনেটিক হেড বলতে ভেলোসিটি হেড বুঝি, প্লাস ডেটাম হেড। নেক্সট, দ্য এরর ইন ডিসচার্জ ডিউ টু এরর ইন দ্য মেজারমেন্ট অফ হেড ওভার কার বলেছে ট্রায়াঙ্গুলার নচ। তার মানে কি dq/q সমান অ্যাকচুয়ালি আমরা কী লিখি ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে 5/2 অফ dh/h। তার মানে এখানে আমাদের বলেছে কি এরর ইন ডিসচার্জ কত হবে, তার মানে 5/2 অফ dh/h। তাহলে অ্যান্সার কত হচ্ছে, dq/q ইজ ইকুয়ালস টু 5/2 dh/h। সবসময় যে ডিসচার্জের ইকুয়েশনে এইচের মাথায় যার মানটা থাকবে, যেরকম দেখবে ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে 8/15 cd tan θ/2 √2g h⁻⁵ 5/2, সেটাই হয় হচ্ছে এরর ক্যালকুলেশনে, কিন্তু ওই 5/2টাই ইউজ হয়। সেই সিমিলারলি যখন আমরা রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে যদি দেখো, ফর্মুলা অফ ডিসচার্জ কী হয়, নচেস ওয়্যারের ক্ষেত্রে 2/3 cdl √2g h⁻3/2। এবার সেম যখন আমরা এরর ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3/2 মানটা ইউজ করি। তার মানে dq/q যদি আমাদের এই ফর্মুলাটা ইউজ করতাম, তাহলে এটাতে পেতাম কি রেক্ট্যাঙ্গুলারের জন্য কতটা এরর হচ্ছে ইন ডিসচার্জ ক্যালকুলেট করতে পারতাম।
নেক্সট চলে আসো কি সিপোলিটি ওয়্যার বলেছে, ইটস অবভিয়াসলি আ ফর্ম অফ ট্র্যাপিজয়েডাল ওয়্যার, কিন্তু যে সাইড স্লোপটা মেনটেন করা হয় এখানে কত, বেসিক্যালি আমরা দেখেছি যে 1 হরাইজন্টাল ইজ টু 4 ভার্টিক্যাল, এখানে একটা সাইড স্লোপ মেনটেন করা হয়। আর সিপোলিটি ওয়্যারের যদি ডিসচার্জ জিজ্ঞেস করে সবসময় মনে রাখবে ইটস ডিসচার্জ ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ওয়্যারের মতন। নেক্সট দেখো নাম্বার 41, দ্য ডিসচার্জ থ্রু আ ট্র্যাপিজয়েডাল চ্যানেল বলেছে ম্যাক্সিমাম কখন হয়। তো আমাদের ডিফারেন্ট কন্ডিশনস আছে। যখন আমরা ফার্স্ট কন্ডিশনটা যদি দেখি কি ওয়ান অফ ইটস স্লোপিং সাইড উইল বি হাফ অফ দ্য টপ উইথ, তার মানে কি ওয়ান অফ ইটস স্লোপিং সাইড ইজ দ্য হাফ অফ টপ উইথ, আমি অপশন 1টা কারেক্ট। আর কি কি দেখতে পারি, হাইড্রোলিক রেডিয়াস যদি দেখি ইট কামস আউট টু বি হাউ মাচ, y/2, দ্যাট মিনস ডেপথ অফ দ্য ফ্লো বাই 2। যদি আমরা এখানে একটা সার্কেল ইনস্ক্রাইব করি যার সাপোজ রেডিয়াসটা যদি y নিই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে সার্কেলটা কিভাবে কাট করবে, প্রত্যেকটার সাইডেই সার্কেলটা কিন্তু টাচ করে করে যাবে। তার মানে কি ইনস্ক্রাইব সার্কেলটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাতে বা প্রত্যেকটা সাইডসে টাচ করবে। আরেকটা যেটা হয় হচ্ছে ইকোনমিক্যাল ট্র্যাপিজয়েডাল চ্যানেল সেকশনের জন্য যেটা বলা হয় যে এই যে সাইড স্লোপটা কত মেনটেন করা হয়, এটা মনে রাখবে, এটা বেসিক্যালি 60 ডিগ্রি আমরা ধরে নিই। আচ্ছা নেক্সট দেখো 42 কি বলেছে, দ্য ডেপথ অফ ফ্লো অ্যাট উইচ স্পেসিফিক এনার্জি বলেছে মিনিমাম, তার মানে ই যেখানে মিনিমাম উইল গেট দ্য ভ্যালু অফ ওয়াই অ্যাজ ওয়াই ক্রিটিক্যাল। যদি আমরা স্পেসিফিক এনার্জি কার্ভ দেখি তো কার্ভটা তো সামাও এরকম পাই, তার মানে কি এই যে পয়েন্টটা পাচ্ছি এইদিকে হচ্ছে ই মিনিমাম আর এই যে ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি ওয়াই ক্রিটিক্যাল। তার মানে এখানে ডেপথ অফ ফ্লোয়ের সাথে আমরা স্পেসিফিক এনার্জি প্লটিং করে থাকি, তার মানে কি অ্যান্সার কী হয়ে যাবে, ক্রিটিক্যাল ডেপথ। নেক্সট গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, তার মানে কি সাপোজ আমাদের পাইপটা এরকম টাইপের আছে, ফ্লোটা ভ্যারি করছে, মানে কি ডেপথ অফ ফ্লোটা ভ্যারি করছে, মানে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো মানে আর একটা লিখতে পারি সাপোজ ওপেন চ্যানেলের ক্ষেত্রেই যদি ধরি যে ডেপথ অফ ফ্লোটা একটা সার্টেন সেকশনের মধ্যে ভ্যারি করছে, যদিও র্যাপিডলি ভ্যারি করছে না কিন্তু ভ্যারি করছে, মানে ডেপথ অফ ফ্লো ইনিশিয়ালি যদি y1 থাকে তারপরে ডেপথ অফ ফ্লো দেখলাম y2 হয়ে গেল, তার মানে ডেপথ অফ ফ্লো যদি উইথ রেসপেক্ট টু পজিশন যখনই ভ্যারি করছে দ্যাট মিনস ইটস ইন্ডিকেটিং আ নন ইউনিফর্ম ফ্লো, কারণ এখানে কি স্পেসের সাপেক্ষে আমি ডেপথ অফ ফ্লোটাকে চেঞ্জ করছি, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো টাইমের সাপেক্ষে কিছু ইন্ডিকেট করেনি যে টাইমের সাপেক্ষে আদৌ স্টেডি না আনস্টেডি বা টাইমের সাপেক্ষে প্রপার্টিসগুলো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এগুলো কিন্তু কিছু ইন্ডিকেট করেনি, তাহলে সেই রকম ক্ষেত্রে আমরা ধরেই নেব দ্য ফ্লো ইজ স্টেডি ফ্লো। কিন্তু গ্র্যাজুয়ালি ভ্যারিড যখনই বলছি মানে ডেপথ অফ ফ্লো যেহেতু ভ্যারি করছে উইথ রেসপেক্ট টু পজিশন, তার জন্য আমরা এটাকে ধরবো অ্যাজ নন ইউনিফর্ম। সো অ্যান্সার উইল বি স্টেডি অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। এখানে যদি আমাদের বলে দিত যে তোমাদের হয়তো বলে দিল যে টাইমের সাপেক্ষেও প্রপার্টিজ আর চেঞ্জিং, দেন উই উড হ্যাভ সেড অ্যাজ আনস্টেডি নন ইউনিফর্ম ফ্লো। Next, the specific speed বলেছে turbine is the speed of an imaginary turbine identical with the given turbine which, এবার টারবাইনে যদি আমরা স্পেসিফিক স্পিডের রিলেশনটা দেখি it comes out somehow at n root p h to the power of 5/4. সো দ্য রিলেশনশিপ যদি আমরা দেখি সো একটা পাওয়ারের সাথে কিন্তু একটা হেডের একটা সম্পর্ক আছে। সো এখানে দেখো যতগুলো তোমাদের অপশন দিয়েছে, ফার্স্ট বলেছে ডেলিভার্স ইউনিট ডিসচার্জ আন্ডার ইউনিট হেড, যেটা অ্যাকচুয়ালি রং, বাট এটা ইন কেস অফ যদি আমাদের এখানে টারবাইন না দিয়ে ইফ দ্য অ্যান্সার উড হ্যাভ বিন ফর দ্য পাম্প, সেখানে হয়তো এটা ঠিক হতো। নেক্সট বলেছে ইউনিট ডিসচার্জ আন্ডার ইউনিট স্পিড, এটাও ভুল। ডেভেলপস ইউনিট হর্স পাওয়ার আন্ডার ইউনিট হেড, তাহলে এখানে বলেছে পাওয়ার আর হেডের একটা রিলেশনশিপ বলেছে, দ্যাট মিনস অপশন সি ইজ কারেক্ট, কারণ আমরা এক্সপ্রেশন ওয়াইজ সেটাই পাই, পাওয়ারের সাথে একটা হেডের একটা সম্বন্ধ পাচ্ছি। নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ নন ডাইমেনশনাল প্যারামিটার, বলেছে কোনটার নন ডাইমেনশনাল প্যারামিটার না। তো আমরা অলরেডি দেখেছি কি চেজিস কোএফিশিয়েন্ট যদি দেখি, সো ভি ইজ ইকুয়ালস টু সি অফ রুট অফ আর ইন্টু এস, এটা এই আমরা রিলেশন পাচ্ছিলাম। এস মানে স্লোপ হ্যাজ গট নো ইউনিট, ভেলোসিটি মানে কি মিটার পার সেকেন্ড, সিটাকে সি রেখে দিই, আর মানে কি হাইড্রোলিক রেডিয়াস উইচ ইজ ইকুয়ালস টু এরিয়া বাই পেরিমিটার, সো ইট উইল হ্যাভ এ ইউনিট লাইক মিটার ইটসেলফ। সো এটা যদি ইন টার্মস অফ ডাইমেনশনও লিখি ইটস লাইক রুট এল, সো ইট কামস আউট টু এল টু দি পাওয়ার হাফ অফ T inverse, right? So it will not be a dimensional less quantity, it will have some dimension, so answer will be Chages coefficient. Other than that, fruit number, these are all number like 1
2 3 we get a certain value itself. So এখানে obviously এটা তোমাদের it will not be a dimensional, it will all be a non-dimensional parameter, কোনো ডাইমেনশন থাকবে না। নেক্সট shear stress distribution in viscous fluid through a circular pipe বলেছে shear stress distribution যদি আমরা দেখবি it's always in the form of a K shape, এরকম শেপের ফর্মেশনে সবসময় হয় shear stress ডিস্ট্রিবিউশনগুলো। তার মানে কি মিনিমাম ভ্যালুটা থাকে সেন্টারে আর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে হচ্ছে অ্যাট দ্য এজেস। তো এটা যদি আমরা দেখি ফর সার্কুলার পাইপ হোক কি দুটো প্যারালাল প্লেটসের মধ্যেও যদি ফ্লো হয় সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম থাকে, ডায়াগ্রামগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, একটু খেয়াল রাখবে যে ডায়াগ্রামগুলো সেম থাকে। তাহলে এখানে আমাকে বলেছে shear stress distribution কিরকম হবে, ম্যাক্সিমাম অ্যাট সেন্টার তো হচ্ছে না, ম্যাক্সিমাম বেসিক্যালি এই যে পাই, সেম থ্রু আউট দ্য সেকশনও হবে না, তাহলে 1 2 গেল। মিনিমাম অ্যাট দ্য সেন্টার, অবভিয়াসলি ইটস মিনিমাম অ্যাট দ্য সেন্টার। Next 47, the velocity distribution জিজ্ঞেস করেছে at any section of a pipe for a steady laminar flow, এবার দিয়েছে velocity distribution। so velocity distribution যদি দেখো it's somehow like a parabolic thing, whether we are considering a circular pipe এর ক্ষেত্রেই ধরে নাও বা we are considering between the two parallel প্লেটের মধ্যে দিয়ে যদি ফ্লো হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের velocity distribution is always parabolic। নেক্সট দ্য ডিসচার্জ ওভার আ ব্রড ক্রেস্টেড ওয়্যারিস ম্যাক্সিমাম বলেছে কখন হবে। তো ব্রড ক্রেস্টেড ওয়্যারে ম্যাক্সিমাম তখনই হয় যখন আমরা দেখবে তোমাদের একটা নোটসে দেখবে একটা ফিগার দেওয়া আছে নচেস অ্যান্ড ওয়্যারে ব্রড ক্রেস্টেডের নিচে, ওখানে দেখবে লেখা আছে যদি স্মল এইচ ইজ কামস আউট টু বি 2/3 of capital H then we get the maximum discharge. Okay, so the answer will be option B, that is 2/3 of capital H. Next কি বলেছে, an equivalent pipe to an existing pipe আমাদের জিজ্ঞেস করেছে or pipe network is one which is, that means equivalent pipe, suppose আমাদের একটা নেটওয়ার্ক অফ পাইপ আছে, অনেকগুলো এরকম টাইপের পাইপের একটা নেটওয়ার্ক আমাদের দেওয়া আছে, আমাদের হয়তো বললো এর করসপন্ডিংলি সাপোজ এটা D1, এটা D2, এটা D3, সাপোজ এর লেন্থ L1 L2 L3, এর করসপন্ডিংলি আমাকে বললো একটা সিঙ্গেল পাইপ ড্র করো বা একটা ইকুইভ্যালেন্ট পাইপই ড্র করতে বললো। ইকুইভ্যালেন্ট মানে কি ওই আগের পাইপের মতনই হবে কিন্তু ডিসচার্জ আর হেড লসটা দুটোরই কিন্তু সেম হবে, মানে আগের পাইপটা যা হেড লস হবে যা ডিসচার্জ হবে তার ইকুইভ্যালেন্ট পাইপেরও হেড লস ডিসচার্জ কিন্তু সেম হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হবে, ইকুয়াল ইন হেড লস ফর দ্য সেম ফ্লো রেট। সেম ফ্লো রেট মানে কি সেম ডিসচার্জ। নেক্সট আ পাইপ ইজ সেড টু বি সাইফন। সাইফনের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে ফ্লো যখনই হতে হবে একটা পোর্শন থেকে আরেকটা দিকে যখনই ফ্লো হতে হয়, যখন আমরা কানেক্ট করছি এরকমভাবে, এখানের যে সামিট পয়েন্টের যে প্রেশারটা হবে এদিকে অবভিয়াসলি কী হতে হবে, অ্যাটমসফেরিক প্রেশারের থেকে কিন্তু সবসময় কম হতে হবে। দ্যাট মিন্স ইট হ্যাজ আ সাব অ্যাটমসফেরিক প্রেশার ইন ইট। তার মানে আ পাইপ ইজ সেড টু বি আ সাইফন, কি বলেছে অ্যাজ পার দ্য অপশন যদি দেখো ইট উইল হ্যাভ আ সাব অ্যাটমসফেরিক প্রেশার ইন ইট। নেক্সট কী বলেছে দেখো, দ্য ক্যাভিটেশন ইজ কজড বাই। ক্যাভিটেশন সে ওই পোর্শনগুলোতেই দেখা যায় যেখানে হচ্ছে লো প্রেশার রিজিয়ন। সাপোজ একটা লো প্রেশার রিজিয়ন যদি ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে কি হয়ে যায় যে ভেপার বাবলস ফর্মেশন হয়, আর হেভি ফ্লোয়ের ক্ষেত্রে খুব র্যাপিড যদি ফ্লো হয় এই ভেপার বাবলসগুলো কী হয়ে যায় টোটাল ইরোশনে হেল্প করে, মানে টোটাল পাইপ ম্যাটেরিয়ালটাকে ইরোড করে নিয়ে যেতে পারে। তো বেসিক্যালি ক্যাভিটেশন ইজ ইট এফেক্টস অর ইট রিডিউসেস দ্য ডিউরেবিলিটি অফ দ্য স্ট্রাকচার বা ডিউরেবিলিটি অফ দ্য পাইপ অ্যান্ড ইটস অবভিয়াসলি ইট শুড বি নেগলেক্টেড, মানে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত যে আমাদের যাতে লো প্রেশার রিজিয়ন একেবারেই ক্রিয়েট না হয়ে যায় উইদিন দ্য পাইপের ক্ষেত্রে। নেক্সট কী বলেছি, ইন আ ট্র্যাপিজয়েডাল এফিশিয়েন্ট চ্যানেল সেকশন, যখনই এফিশিয়েন্ট কথাটা বলছে দ্যাট মিনস ইটস সামথিং ইকোনমিক্যাল। ট্র্যাপিজয়েডাল ইকোনমিক্যালের ক্ষেত্রে বলেছে রেশিও অফ বেড উইথ টু দ্য ডেপথ কত হয়। তাহলে তোমরা যদি রেশিও দেখো তাহলে আমাদের একটা তো আমরা জানি কি ইকোনমিক সেকশনের জন্য এই ফর্মুলাটা তোমরা অলরেডি কিছুক্ষণ আগেই বললাম যে ওয়ান অফ ইট স্লোপিং সাইড, সাপোজ এটা যদি এ ধরি এটা বি এটা সি আর ডি, তাহলে সিডি উইল বি হাফ অফ দ্য এডি। দ্যাট মিন্স কি ওয়ান অফ ইট স্লোপিং সাইড উইল বি হাফ দ্য টপ উইথ। সাপোজ এটা আমি ধরে নিলাম এস বি, এই টোটালটা ধরো এই পোর্শনটা ডেপথটা ধরে নাও অ্যাজ ওয়াই, তাহলে এটা যদি আমি সাইড স্লোপ ধরি সাপোজ এটা অ্যাজ 1:n যদি ধরে নিই,
right? So this will be actually how much? This will be ny and this portion will also be ny. The total je top width ta koto hoye jacche b plus twice of ny, right? And what will be this side slope? Like cd we can write it as root over of ny whole square plus of y square will be equals to half of b plus twice of ny. তাহলে এটা যদি আমরা সলভ করি, it comes out to be how much? y root over of n square plus 1 is equals to half of b plus of twice of ny. এবার দেখো যখনই এফিশিয়েন্ট সেকশন আমাদের বলে দিচ্ছে, আমরা অলরেডি আমি আগেই পড়েছি যে এই যে থিটার যে ম্যানটা আমাদের ধরা হয় অ্যাজ 60 ডিগ্রি ইকোনমিক্যাল সেকশনের জন্য। তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? সিন্স এটা স্লোপটা 1:n আমি ধরেছি, তাহলে 1/n, তাহলে 1/n অ্যাকচুয়ালি ট্যান 60 ডিগ্রি বা n সমান আমরা লিখতে পারি 1/tan 60 ডিগ্রি। তাহলে 1/tan 60 ইজ নাথিং বাই √3, সো 1/√3। নাও এখানে প্রত্যেকটাতে যদি n equals to 1/√3 আমরা সাবস্টিটিউট করি, তাহলে দেখো কি আসছে? y root over of 1/3 plus 1 equals to half of b plus of 2 into 1/√3 into y. So এটা একটু সলভ করে নেবে। দেখো 3 1s are 3 4, that means 2/√3, so 2y divided by √3 will be equals to b/2 plus y/√3. ওকে, নাও এটা একটু সলভ করো, এই দিকটাই y/√3টাকে বাঁ দিকে নিয়ে যাও, y/√3 will be equals to b/2। তোমাদের রিলেশনটা কার কার মধ্যে বলেছে? বেড উইথের সাথে ডেপথের, তার মানে কি b/y দরকার তোমার, তার মানে b/y যদি করো দিস উইল কাম আউট টু বি 2 divided by √3। এই ফর্মুলাটা তোমাদের দেখবে তোমাদের নোটসেও কিন্তু দেওয়া আছে, ডিরেক্ট দেওয়া আছে 2/√3 বলে, ঠিক আছে? তো এটা তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে করে নেবে এক্সামে, আর যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, ঠিক আছে? তো 2/√3 will be the answer. So 2/√3 যদি করে থাকো দেখবে it will come out to be somehow like 1.155 এর কাছাকাছি আসবে। নেক্সট দেখো নাম্বার 53 কি বলেছে? দ্য ফ্রিকশন ফ্যাক্টর অফ ল্যামিনার ফ্লো জিজ্ঞেস করেছে ইন আ সার্কুলার পাইপ ইজ প্রপোর্শনাল টু। তাহলে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে সার্কুলার পাইপে ফ্রিকশন ফ্যাক্টর, সো ফ্রিকশন ফ্যাক্টর আমরা কি জানি? 64 divided by RE, that means friction factor is inversely proportional to the Reynolds number, so the answer will be option B. Next, if a fluid number has an hydraulic of a hydraulic jump has a value of 2, বলেছি জাম্পটাকে ক্লাসিফাই করব। তাহলে আমাদের যদি ভ্যালু ওয়াইজ দেখি আমরা কি জানি? 1 থেকে 1.7 একটা হয়, 1.7 থেকে 2.5 একটা ভ্যালু হয়, 2.5 থেকে 4.5 একটা ভ্যালু হয়, 4.5 এর থেকে 9 আর গ্রেটার দ্যান 9 একটা ভ্যালু হয়। তাহলে 1 থেকে যখন 1.7 হয় we consider the jump as undular, 1.7 থেকে যখন 2.5 হয় we consider it as weak, 2.5 থেকে যখন 4.5 অবধি হয় we consider this as oscillating, 4.5 থেকে 9 অবধি হলে we consider this as steady, and greater than 9 we consider the jump as strong jump. Okay, so here যেহেতু 2 ভ্যালু দিয়েছে তার মানে it indicates a weak jump, যেহেতু 1.7 দিয়ে 2.5 এর মাঝামাঝি লাই করছে। নেক্সট দেখো ফর এ গিভেন ডিসচার্জ বলেছে ক্রিটিক্যাল ফ্লো ডেপথ ইন ওপেন চ্যানেল ডিপেন্ডস আপন। তার মানে ক্রিটিক্যাল ফ্লো ডেপথে যখনই তোমাদের দেখবে রিলেশনগুলো তোমরা দেখেছো না, E/min equals to 3/2 of YC, বা ধরো 4/3 of YC, বা 5/4 of YC, এই ভ্যালুসগুলো কার কার জন্য পেয়েছো? রেক্ট্যাঙ্গুলার, প্যারাবোলিক বা ট্রায়াঙ্গুলারের জন্য এরকম টাইপের ভ্যালু পেয়েছে। তার মানে এই যে ফ্লো কন্ডিশনগুলো কার সাথে চেঞ্জ হয়েছে? বেসিক্যালি যে চ্যানেলের জিওমেট্রির সাথে সাথে এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, আর বাকি কোনো কিছুর উপরই এরা রিলাই করছে না। যেরকম চ্যানেল জিওমেট্রি চেঞ্জ হতে থাকবে এই কোএফিশিয়েন্টের মানগুলো চেঞ্জ হতে থাকে। নেক্সট দেখো কি বলেছি? ইনক্রিজিং দ্য রেট অফ ফ্লুইড ফ্লো। রেট কথাটাই মানে কি? টাইমের সাপেক্ষে, তার মানে ইনক্রিজ হচ্ছে, তার মানে কনস্ট্যান্ট নেই। আগে যদি টাইমের সাপেক্ষে সাপোজ একটা ভ্যালু ছিল, পরে টাইমের সাপেক্ষে ভ্যালুটা কিন্তু বেড়েছে, তার মানে রেট অফ ফ্লোটা বেড়ে গেছে টাইমের সাপেক্ষে, তার মানে ইটস অ্যান আনস্টেডি ফ্লো। নেক্সট থ্রু আ ডাইভার্জিং পাইপ। ডাইভার্জিং মানে কি? এরকম টাইপের জিনিসটা ছড়িয়ে আছে, তার মানে এই সেকশনে যা ভেলোসিটি হবে অবভিয়াসলি নেক্সট সেকশনে, সাপোজ এটা যদি 1 সেকশন ধরি আর এটা যদি 2 সেকশন ধরি,
অবভিয়াসলি দুটো সেকশনের ভেলোসিটি সেম না, কারণ ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে দেখতে গেলে উইথ রেসপেক্ট টু পজিশন অলসো দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং, তার মানে দ্য ফ্লো ইজ আ নন ইউনিফর্ম ফ্লো। সো দ্য অ্যান্সার উইল বি নন স্টেডি অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো, দ্যাট ইজ অপশন সি। নেক্সট দেখো, নেক্সট 57 কি বলেছে, 2 ভেঞ্চুরি মিটার আছে, বলেছে হেড রেশিওস দিয়ে দিয়েছে, সাপোজ H1/H2 বলে দিয়েছে অ্যাজ 9/16, এটা প্রোভাইডেড। বলেছে বাকি সব প্যারামিটার্স আনএফেক্টেড, মানে সব প্যারামিটার্সগুলো সেম আছে। বলেছে রেসপেক্টিভ ডিসচার্জের রেশিও ক্যালকুলেট করো, তার মানে কি Q1/Q2 ক্যালকুলেট করে দাও। তার মানে Q সমান আমরা কি জানি, এরিয়া ইন্টু ভেলোসিটি, ভেলোসিটির জায়গায় আমরা কি লিখতে পারি, √2g ইন্টু h। তার মানে এখানে এক্সপ্রেশন ওয়াইজ a g এগুলো তো সব বলেছে কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। তাহলে মেন ব্যাপারটা কি রিলাই করছে, √h এর উপর ডিসচার্জ ভ্যারি করছে। তাহলে Q1/Q2 সমান আমরা লিখতে পারি √h1 ডিভাইডেড বাই √h2। সো উই ক্যান রাইট ইট অ্যাজ √9 ডিভাইডেড বাই √16, দ্যাট ইজ 3/4। তার মানে 3/4 যদি তোমরা সলভ করো, it will come out as 0.75, so the answer will be 0.75:1. নেক্সট আর স্ট্রিম ফাংশন বলে দিয়েছে, দেখো সাই বলে দিয়েছে অ্যান্ড as 4x² মাইনাস অফ y²। ক্যালকুলেট করতে দিয়েছি কি, ভেলোসিটি ক্যালকুলেট করো বলেছে 1,2 একটা পয়েন্টে। তো আমরা কি জানি, u আর v তার আগে আমাকে ক্যালকুলেট করতে হবে। ভেলোসিটি কম্পোনেন্ট x direction is u and velocity component y direction is v. So it is coming out to be minus of del psi divided by del y, and this comes out to be del psi by del x as per the formula আমরা পড়েছি। y এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করো, কি হচ্ছে দেখো 2 টাইমস অফ y, এটাকে x এর সাপেক্ষে করলে 8 টাইমস অফ x। এবার y এর ভ্যালু অ্যাকচুয়ালি 1,2 মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, এখানে 2 ইন্টু 2 করলে 4, আর 8 ইন্টু 1 করলে 8। নাও ভেলোসিটি রেজাল্টেন্ট যদি আমি ক্যালকুলেট করতে হয়, √u² প্লাস অফ v², দ্যাট ইজ √4² প্লাস অফ 8² করে দাও। 4 4s are 16 plus 64, that means √80, and if you solve this it will come out to be somehow 8.94. So the answer will be option D. Next question number 59. কি বলেছে দেখো, what will be the value of convective acceleration and local acceleration, দুটোরই ভ্যালু চেয়েছে। এবার কন্ডিশনটা কি বলেছে, ফ্লো অফ ওয়াটার হচ্ছে ইউনিফর্ম একটা স্ট্রেট পাইপ দিয়ে, মানে কি কোনো দিকে কিন্তু ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা ধরতে পারি ভেলোসিটি অফ ফ্লোটা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পজিশন, ঠিক আছে। উইথ কিন্তু বলেছে আনস্টেডি ফ্লো কন্ডিশন আছে। আনস্টেডি ফ্লো মানে কি, টাইমের সাপেক্ষে আমার ভেলোসিটি চেঞ্জ করছে। যখনই বলে দিচ্ছে আনস্টেডি ফ্লো কন্ডিশন, তার মানে চেঞ্জ করছে, তার মানে ইট ইজ নট এ কনস্ট্যান্ট, উইল নট গেট এ জিরো টার্ম, রাইট। তো জিরো যখনই পাবো না, তার মানে এখানে কি লোকাল অ্যাক্সেলারেশন বা টেম্পোরাল অ্যাক্সেলারেশন, অবভিয়াসলি ইট উইল বি এ নন জিরো কোয়ান্টিটি, বাট সিন্স এখানে ইউনিফর্ম ফ্লো আমাদের বলে দিয়েছে, তার মানে আমি বলতে পারি কনভেকটিভ অ্যাক্সেলারেশন এখানে জিরো। তাহলে আমরা দেখতে পাই কি, দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সাপোজ আমাদের বললো স্টেডি ইউনিফর্ম ফ্লো, যদি বলে আনস্টেডি ইউনিফর্ম ফ্লো, যদি বলে আনস্টেডি ইউনিফর্ম ফ্লো, আর ধরো বলে দিল স্টেডি নন ইউনিফর্ম ফ্লো, এটা আনইউনিফর্ম না লিখে নন ইউনিফর্ম লিখে দেয়, এটা ধরো আনস্টেডি নন ইউনিফর্ম দিল মাঝখানে। এই ক্রাইটেরিয়াগুলো কি কি হবে, প্রথমটা মনে রাখবে কনভেকটিভ অ্যাক্সেলারেশন কি হবে, আর নেক্সটটা হচ্ছে লোকাল বা টেম্পোরাল অ্যাক্সেলারেশন কি হবে। এই দুটো আমি ক্লাসেও করিয়েছিলাম। সবসময় মনে রাখবে স্টেডি ইউনিফর্ম যখনই বলছে, তার মানে কি টাইমের সাপেক্ষে ওগুলো আমাদের জিরো পাবো অ্যামাউন্টগুলো, তার মানে বোথ দ্য কেসেসে কনভেকটিভ অ্যাক্সেলারেশনও জিরো, টেম্পোরাল অ্যাক্সেলারেশনও কিন্তু জিরো। তার জন্য দেখো এখানে যখনই আনস্টেডি কথাটা বলছে, আনস্টেডিতে কিন্তু আমি লোকাল অ্যাক্সেলারেশন জিরো দিইনি, কিন্তু ইউনিফর্ম যেহেতু বলেছে, তার মানে যেহেতু ইউনিফর্ম ফ্লো, আমাদের ইউনিফর্ম ফ্লোয়ের জন্য কী হচ্ছে কনভেকটিভ অ্যাক্সেলারেশন কিন্তু জিরো বসছে, বিকজ ইউনিফর্মিটি বা নন ইউনিফর্মিটিটা গভর্ন করছে কে, কনভেকটিভ অ্যাক্সেলারেশন। টাইমের সাপেক্ষে যেটা, সেটা গভর্ন করছে হচ্ছে লোকাল বা টেম্পোরাল অ্যাক্সেলারেশন। নেক্সট যদি বলে আনস্টেডি কথাটার মানে কি, আমাদের
টেম্পোরাল অ্যাক্সিলারেশন থাকবে, নন ইউনিফর্ম কথাটা মানে কি কনভেকটিভ অ্যাক্সিলারেশনও থাকবে। নেক্সট কী বলছে আনস্টেডি, মানে টেম্পোরাল অ্যাক্সিলারেশন থাকবে, ইউনিফর্ম মানে কি কনভেকটিভ অ্যাক্সিলারেশন থাকবে না, যেটা হচ্ছে এই কেসটা। দেখো আনস্টেডি বলেছে কনভেকটিভ অ্যাক্সিলারেশন 0 হলো, থাকবে না, লোকাল অ্যাক্সিলারেশন কিন্তু থাকবে, মানে ইট ইজ নট ইকুয়ালস টু 0। স্টেডি বলেছে মানে কি লোকাল অ্যাক্সিলারেশন থাকবে না, নন ইউনিফর্ম বলেছে মানে ইট উইল বি প্রেজেন্ট। সো এইভাবে একটু মনে রেখো, তোমাদের তো ক্লাসে করিয়েছি, বাস ছোটোভাবে একটু ট্রিকগুলো মাথায় রাখবে। দেখো নেক্সট কি বলেছে, for a discharge Q the specific speed of the pump বলে দিয়েছে n, for half the discharge with the same head বলেছে specific speed কত হবে। তাহলে ns সমান আমরা অলরেডি জানি কি n of root of Q divided by h to the power 3/4. So basically the ns is depending upon root Q. ns is directly proportional to root Q. ফার্স্ট ক্ষেত্রে ধরো ns ছিল, সেকেন্ড ক্ষেত্রে ধরো ns ড্যাশ ইজ ডিরেক্টলি প্রপোর্শন টু রুট অফ কী করে দিয়েছি, হাফ করে দিয়েছি রুট কিউ বাই 2, রাইট। তার মানে কি ns ড্যাশ আমরা সমান লিখতে পারি ইজ ইকুয়ালস টু ns ডিভাইডেড বাই রুট 2, তাই তো, বিকজ এখান থেকে যদি আমরা দেখি সো ইটস অ্যাকচুয়ালি নাথিং বাট রুট কিউ divided by root 2 and root q is nothing but ns, so ns dash will be ns by root 2. so এখানে ns না লিখে অ্যাকচুয়ালি ওরা ns বলতে অ্যাকচুয়ালি স্পেসিফিক স্পিডটাকে বোঝায়, এখানে ns এর জায়গায় আমরা n লিখেছি, তার মানে এখানে লিখতে পারি n dash is directly proportional to n divided by root of 2. so the answer will be option B. নেক্সট দেখো কী বলেছে, উইচ অফ দ্য পাম্প ইজ সুটেবল ফর স্মল ডিসচার্জ অ্যান্ড হাই হেড। যখনই হেড বেশি বলবে সবসময় মনে রাখবে রেসিপ্রোকেটিং পাম্প, যদি বলতো লার্জ ডিসচার্জ তাহলে আমাদের অ্যান্সার হতো সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে। ডিসচার্জের সাপেক্ষে সেন্ট্রিফিউগাল বেশি পাবো, রেসিপ্রোকেটিংয়ের ক্ষেত্রে হেড বেশি পাবো। নেক্সট 62 দ্য রেশিও পাওয়ার অ্যাট দ্য ইম্পেলারে পাওয়ার কত আর শ্যাফটের পাওয়ার কত। ইম্পেলারের পাওয়ার আর শ্যাফটের পাওয়ার রিলেট করছে কার সাথে, বেসিক্যালি দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সির সাথে আমাদের রিলেট করে। সো দ্য অ্যান্সার উইল বি অপশন বি। এফিসিয়েন্সির মানগুলো একটু তোমাদের নোটস থেকে দেখে নেবে, এগুলো তো আমি জাস্ট ডিসকাস করিয়ে দিচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল অ্যান্সার, কিন্তু ডিটেলেও যখন পড়বে কোয়েশ্চেনগুলো তার সাপেক্ষে যে কোন পোর্শন থেকে কোয়েশ্চেনটা আসছে ওই পোর্শনটা একবার রিভাইজ করে নেবে, তাহলে দেখবে আস্তে আস্তে টপিকগুলো অনেক ক্লিয়ার হতে থাকবে। নেক্সট কী বলেছে দেখো, অয়েলার্স নাম্বার ইজ রিলেটেড টু, অয়েলার্স নাম্বার সবসময় রিলেট করে ইনার্শিয়া ফোর্সের সাথে প্রেশার ফোর্স। নেক্সট কী বলেছে, ইনার্শিয়া সারফেস টেনশন যখন রিলেট করবে ইট ইজ দ্য ওয়েবার নাম্বার, ইনার্শিয়া যখন এই গ্র্যাভিটির সাথে রিলেট করছে দ্যাট উইল বি দ্য ফ্রুড নাম্বার, আর ইনার্শিয়া যখন ভিসকাসের সাথে রিলেট করছে দ্যাট উইল বি দ্য রেনল্ডস নাম্বার, আর ম্যাক নাম্বার হচ্ছে ইনার্শিয়া বাই তোমাদের ইলাস্টিক ফোর্স। নেক্সট if the dynamic viscosity বলে দিয়েছে as 0.5, তার মানে মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে as 0.5 পয়েস, আর মনে রাখবে পয়েস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য সিজিএস ইউনিট অফ তোমাদের ডাইনামিক ভিসকসিটি। বলে দিয়েছে কি স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিয়েছে as 0.5, এটাও বলেছে 0.5, বলছে কাইনেম্যাটিক ভিসকসিটি কত হবে, মানে নিউ এর ভ্যালু কত হবে। নিউ সমান আমরা কি জানি মিউ বাই রো, এবার দেখো স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিয়েছে, এবার স্পেসিফিক গ্র্যাভিটি থেকে যেমনি রো অফ দ্য লিকুইড বার করতে হয় তাহলে আমি কী করবো, স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু রো অফ ওয়াটার করতে হবে। এবার সব ইউনিট যেহেতু সিজিএসে দেওয়া, রো অফ ওয়াটার কী হয় 1 গ্রাম পার সিসি, right, this is the rho of liquid, so mu সমান 0.5 poise divided by g into rho of water which is 1 gram per cc, তার মানে 0.5 divided by 0.5 into 1, so the answer will be 1, that is option D. ইউনিটগুলো মনে রেখো যে ডেন্সিটি অফ ওয়াটার যদি আমি কেজি পার মিটার কিউবে বসাই সেখানে 1000 বসাবো, যখন আমি গ্রাম পার সিসিতে বসাচ্ছি মানে সিজিএস ইউনিট ইউজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 ইউজ করতে হবে। এইগুলো ইম্পর্টেন্ট যখন অঙ্ক করবে। নেক্সট দেখো 65 কি বলেছে, দ্য মোশন অফ দ্য ইয়ার মাস ইন আ টর্নেডো। টর্নেডোর ক্ষেত্রে ইয়ার মাস বলেছে মোশন কীরকম হবে, কোন দিকে ফ্রি ভর্টেক্স হবে কোন দিকে ফোর্স ভর্টেক্স হবে। তো আমরা কি জানি মিডলের যে পোর্শনটা সেন্টারের পোর্শনটা সবসময় ফোর্সড হয়, আর বাইরের দিকে যে হাওয়াটা সেটা এমনি রোটেট করতে থাকে, তাহলে ফোর্সড অলওয়েজ অ্যাট দ্য সেন্টার অ্যান্ড ফ্রি হচ্ছে অন দ্য আউটার সাইড। দ্য মেজর লস অফ এনার্জি ইন দ্য লং পাইপ, পাইপের ক্ষেত্রে যখন এই ফ্লো হচ্ছে দ্য মেজর লস দ্যাট ইজ কনসিডার্ড ইজ দ্য
ফ্রিকশনাল লস। আর বাদ বাকি যে কোনো লসই হয়ে থাকুক, ওয়েদার ইটস সার্টেন কন্ট্রাকশন হোক, সার্টেন এক্সপ্যানশন হোক, গ্র্যাজুয়াল কন্ট্রাকশন হোক, এই সবগুলো পড়ে আন্ডার দ্য মাইনর লসেস। ইভেন যদি কোনো অবস্ট্রাকশনও থাকে, পাইপের বেন্ড হচ্ছে বা সামথিং, দিস অল ফলস আন্ডার দ্য মাইনর লস। নেক্সট, দ্য স্পিড অফ প্রেশার ওয়েভ বলেছে পাইপের ডিপেন্ড করে কার উপর। যদি তোমাদের ওই পোর্শনটায় যাও, ওয়াটার হ্যামারিংয়ের পোর্শনে যাও, দেখবে সি দিয়ে আমরা জেনারেলি এই স্পিড অফ দ্য প্রেশার ওয়েভটাকে ডিনোট করে থাকি, উইচ ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু রুট ওভার অফ কে ডিভাইডেড বাই রো। তোমাদের দেখবে ফর্মুলা আছে। তার মানে কেটা এখানে কি অ্যাকচুয়ালি বাল্ক মডিউলাস, আর রোটা কি ডেন্সিটি। তার মানে এটা কার সাথে নির্ভরশীল, কার উপরে নির্ভরশীল, কের উপরে ডিপেন্ড করছে আর ডেন্সিটির উপর ডিপেন্ড করছে। সো দ্য অ্যান্সার উইল বি, যদি এখানে অপশন ওয়াইজ দেখি, লেন্থ তো নেই, অবভিয়াসলি ভিসকসিটিও নেই, বাল্ক মডুলাস আছে, আর অরিজিনাল হেড তো না, হবে না। তাহলে ইট রিলেট করছে বা ডিপেন্ড করছে অনলি অন দ্য বাল্ক মডুলাস অফ দ্য ফ্লুইড। নেক্সট 68, দ্য ডেপথ অফ ফ্লো বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি, কার বলেছে সার্কুলার চ্যানেল। দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি যখনই বলছে সার্কুলার চ্যানেল, স্মল ডি ইজ ইকুয়ালস টু 0.81 টাইমস অফ ক্যাপিটাল ডি। এই সেম কোয়েশ্চেন যদি বলতো ম্যাক্সিমাম ডিসচার্জ, তাহলে স্মল ডি হতো 0.95 টাইমস অফ ক্যাপিটাল ডি। তাহলে 0.81 টাইমস অফ যদি আমরা ক্যাপিটাল ডি করি, দ্যাট মিনস 0.81 টাইমস অফ ক্যাপিটাল ডি দিয়ে দিয়েছে, দেখো টোটাল ডায়ামিটারটা তোমাদের প্রোভাইড করেছে 1.5। তাহলে এটা যদি তোমরা সলভ করো, ইট উইল কাম আউট রাইট 1.215 আই থিঙ্ক। এটা একটু ক্যালকুলেট করে দেখে নিও, ঠিক আছে? আমার যতদূর মনে হয় 1.215ই আসবে, একবার ক্যালকুলেট করে নিও। তো এই কোয়েশ্চেনগুলো দেখবে যে কী বলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি বলেছে না ম্যাক্সিমাম ডিসচার্জ বলেছে, ওগুলো রেসপেক্টে দেখে নেবে। নেক্সট বলেছে দেখো, অ্যাপার্ট ফ্রম দ্য ইনার্শিয়া ফোর্স বলেছে, যদি কোনো মোশন অফ দ্য সাবমারিন আমরা ধরা হয় ইন ওয়াটারে, তাহলে আর বাকি কোন ফোর্স আমাকে কনসিডার করতে হবে। তাহলে সাবমারিন ফ্লো করছে, তার মানে কি, সাবমারিন মানে কি, ওটা টোটালটাই কিন্তু সাবমার্জ পজিশনে থাকে। যদি সাবমারিন দেখে থাকো বা এমনি নেটেও যদি খোঁজো পিকচার্স, দেখবে সাবমারিনটা কিন্তু জলের নিচে হয়। আর জলের নিচে যখনই থাকবে কিছু, ইটস অলওয়েজ রিলেটেড উইথ ইনার্শিয়া তো থাকবেই, তার সাথে থাকবে কে, ভিসকাস ফোর্স। এটা মাথায় রাখবে। যখনই আন্ডার গ্র্যাভিটি কিছু হচ্ছে, দ্যাট উইল অলওয়েজ বি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমরা ফ্লুইড নম্বরে পাবো। এখানে যেহেতু আন্ডার ওয়াটার বলেছে, সেখানে অ্যান্সার হবে ভিসকাস ফোর্স। নেক্সট, স্পেসিফিক এনার্জি ক্রিটিক্যাল ফ্লোতে বলেছে, ক্রিটিক্যাল ডেপথ বলেছে YC, অকার করছে ট্রায়াঙ্গুলার চ্যানেল। তাহলে ই মিন ইজ ইকুয়ালস টু 5/4 টাইমস অফ Y ক্রিটিক্যাল, রাইট? দিস ইজ ফর দ্য ট্রায়াঙ্গুলার চ্যানেল। তাহলে 5/4 যখন আমরা করব, দিস উইল কাম আউট টু বি লাইক 1.25, দ্যাট ইজ অপশন এ। নেক্সট 71, আর রেক্ট্যাঙ্গুলার ফ্লোটিং বডি বলেছে দেখো 20 মিটার লং ইজ 5 মিটার ওয়াইড। মানে কি, লেন্থ অফ দ্য বডি যদি ধরি এরকমভাবে, সাপোজ ফ্লোট করছে, এটা যদি উপর থেকে আমি যদি প্ল্যান দেখি, তার মানে এটা দেখো উইডথটা পাবো অ্যাজ 5 মিটার, আর এর লেন্থটা দেখতে পাচ্ছি অ্যাজ 20 মিটার লম্বা, ঠিক আছে? এবার এটা কি আছে, দ্য ওয়াটার লাইন ইজ দিস। এবার এটা কি আছে, সাবমার্জ করা আছে জলের মধ্যে। সাপোজ এই জিনিসটাই সাবমার্জড আছে, জলের মধ্যে জিনিসটা ঢোকানো আছে, সাবমার্জ পজিশন, সাপোজ এরকম পজিশনে। তার মানে এই দিকটাও 5 মিটার উইডথটা, রাইট? এখানে বলেছে ওয়াটার লাইন ইজ 1.5 মিটার অ্যাবভ দ্য বটম। তার মানে এখান থেকে যতটা ডিস্টেন্সে জলটা আছে সেটা হচ্ছে 1.5 মিটার। তার মানে এতটা জল আছে। তার মানে এই যে জলের হাফ যদি করে দিই, তাহলে এটাই অ্যাকচুয়ালি বি পয়েন্ট। যদি বেস থেকে নিই, এটা কত আসছে, 0.75 মিটার। কারণ ভলিউম অফ দ্য সাবমার্জ যেটা পোর্শনে আছে, তারই সিজিটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সেন্টার অফ বয়েন্সির লোকেশনটা। তাহলে এখানে আসছে কি 1.5/2 যদি করি, দ্যাট ইজ 0.75। এবার বলে দিয়েছে কি, ইফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ 1.8 মিটার ফ্রম দ্য বটম, মানে বটম থেকে কিন্তু মেজারমেন্টগুলো নিচ্ছে। বলেছে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে, সাপোজ, আচ্ছা আমি এটা একটু মুছছি, হ্যাঁ, এটা নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের, এটা আমি উপরে লিখে দিচ্ছি। ধরে নাও এইটা হচ্ছে 5 মিটার। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি ধরে নাও এই পয়েন্টে আছে। সেন্টার অফ গ্র্যাভিটি বলেছে বটম থেকে ডিস্টেন্সটা হচ্ছে অ্যাজ 1.8 মিটার, মানে একেবারে বটম থেকে। তাহলে এখান থেকে BG ডিস্টেন্সটা তো আমরা পেয়ে যাবো এখান থেকে, কারণ বটম থেকে জি এর ডিস্টেন্সটা জানি অ্যাজ এতটা হচ্ছে 1.8, আর বটম থেকে বেসের ডিস্টেন্সটা 0.75। তাহলে BG ডিস্টেন্সটা অলরেডি পাচ্ছি কি 1.8 মাইনাস 0.75 মিটার। এটা ক্যালকুলেট করে নেবে কত আসছে।
নেক্সট দেখো আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে কি মেটাসেন্ট্রিক হাইটটা আমাদের বলেছে ক্যালকুলেট করো। তাহলে মেটাসেন্ট্রিক হাইট সমান যেটাকে আমরা লিখতে পারি অ্যাজ জিএম, যেটা আমরা ফর্মুলা কি জানি আই বাই ভলিউম অফ দ্য পোর্শন সাবমার্জ মাইনাস অফ বি ইন্টু জি। তাহলে বিজি তো আমাদের এখান থেকে অলরেডি আমরা পেয়ে গেছি যে বিজি ভ্যালুটা যদি করো 1.8 থেকে 0.75 মাইনাস করা মানে ইট ইজ কাম আউট সামহাউ লাইক 1.05 মিটার, রাইট। তার মানে এখানে 1.05 মিটারটা অলরেডি পেয়ে গেছি। এই ভলিউম অফ দ্য পোর্শন সাবমার্জ, সাবমার্জ কোন পোর্শনটা আছে এই পোর্শনটা, এর ভলিউমটা কত হবে 5 মিটার উইথ, তাই তো। আর কি আছে ডেপথ কত আছে পোর্শনটা যেটা সাবমার্জ দ্যাট ইজ 1.5 মিটার বলে দিয়েছে। আর কি আছে লেন্থ, লেন্থ হচ্ছে 20 মিটার, তাহলে এটা ভলিউম পেয়ে গেলাম। এবার আমাদের দরকারটা কি আইটা, কিন্তু আমি আই কিন্তু সবসময় বলেছি কি প্ল্যান এরিয়ার নেব। সাপোজ এইটা যদি আমি তখন এখানে 20 মিটার লেন্থ আর 5 মিটার উইথ দেখতে পাচ্ছি, আর নিব কার সাপেক্ষে সবসময় ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে এটা যদি আমি ফর্মুলা লিখি ইট উইল বি ডিবি কিউব বাই 12, কিন্তু এখানে ডিটা কোনটা অ্যাকচুয়ালি এই 20 মিটার হচ্ছে ডি আর বিটা হচ্ছে 5 মিটার, তার মানে 20 ইন্টু 5 অফ কিউব বাই অফ 12 ডিভাইডেড বাই 5 ইন্টু 1.5 ইন্টু 20 মাইনাস, এটা কিন্তু মাইনাস আছে ঠিক আছে, মাইনাস মাইনাস 1.05, এটা মাইনাস করে দেবে। তাহলে এটা যদি তোমরা সলভ করো দেখবে ইট উইল কাম আউট অ্যারাউন্ড, একবার একটু বসি দেখো, ইটস কামস আউট অ্যারাউন্ড 0.34 মিটার। ওকে, সো দ্য অ্যান্সার উইল বি অপশন সি। একবার নিজেরা একটু ক্যালকুলেট করে নেবে এটা, কারণ আমি তো ফার্স্ট করছি তো ক্যালকুলেশন আমার ভুলও হতে পারে, কিন্তু নিজেরা একবার শিওর হয়ে নেবে ক্যালকুলেট করে। নেক্সট দেখো দ্য কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর বলেছে সার্কুলার পাইপে কত হয়। সার্কুলার পাইপে জেনারেলি কারেকশন ফ্যাক্টর আমরা দেখে থাকি অ্যাজ 2। নেক্সট এরর অফ 0.5% বলেছে মেজারমেন্ট অফ হেড, কোন নচটা আগে খেয়াল রাখবে, যে রেক্ট্যাঙ্গুলার বলেছে না ভি মানে ট্রায়াঙ্গুলার নচ, তো ট্রায়াঙ্গুলার নচে এরর 0.5% হলে বলেছে ডিসচার্জের এরর কত হবে। সো ডিকিউ বাই কিউ ইজ অ্যাকচুয়ালি হাউ মাচ 5/2 অফ dh by h for the triangular one. So dh by h has already been given as 0.5%. So data যদি তোমরা solve করো that means 5/2 of 0.5 it will come out somehow like 25, so 1.25%. Okay, that will be the error in the discharge. Next 74 the total pressure on the plane surface, total pressure মানে কি total pressure force যেটাকে বলি আমরা, inclined at an angle theta। এবার এখানে মেইন ব্যাপার যেটা আমাদের মনে রাখতে হবে কি ভার্টিক্যালি আমি প্লেনটাকে ফিগারটাকে ঢুকাচ্ছি, কি হরাইজন্টালি প্লেন সারফেসটাকে রাখছি, কি কোনো ইনক্লাইন্ড প্লেনেও রাখছি বা ইনক্লাইন্ড ওয়েতে রাখছি, it doesn't affect the total pressure force acting on the body. Total pressure force will always be same and the मान or value will always be rho g area into h bar irrespective of anything। তার মানে এখানে যে ফর্মুলাটা আমরা পাবো the total pressure force মানে কি অ্যাকচুয়ালি পিটা যদি আমরা প্রেশার হিসাবে ধরি, সাপোজ এটা যদি রো জি অফ এইচ বারটাকে অ্যাজ পি হিসাবে ধরি, তাহলে ইটস কামস আউট টু বি পি ইন্টু এ, এটা ধরে নাও প্রেশার ফোর্স, ক্যাপিটাল পি করে দাও, তাহলে ক্যাপিটাল পি উইল কাম আউট টু বি ইকুয়ালস টু স্মল পি ইন্টু এ ইরেসপেক্টিভ অফ এনিথিং। কিন্তু এটা মনে রাখবে যে ইনক্লাইন্ড হলে যে সাইন থিটা বা কস থিটা আসবে সেরকম না, ইনক্লাইন্ড হোক, কারণ যেহেতু এটা পারপেন্ডিকুলারলি সবসময় কাজ করে it will not have any of the components, the value সবসময় হচ্ছে রো জি এরিয়া এইচ বারই হবে, বা এরকমভাবে যদি তোমাদের দিয়ে থাকে দ্যাট মিনস প্রেশার ইন্টু এরিয়া হবে, যেহেতু ফোর্স প্রেশার সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স সমান হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া। নেক্সট দেখো দ্য হর্স পাওয়ার ট্রান্সমিটেড থ্রু আ পাইপ ইজ ম্যাক্সিমাম when the ratio of loss of heat, এটা ডিউ হবে, হ্যাঁ, ডিউ টু ফ্রিকশন অ্যান্ড টোটাল হেড সাপ্লাইড কত হবে। তাহলে রেশিও অফ পাইপ বলেছে যে ট্রান্সমিশন বা পাওয়ার ট্রান্সমিশন ম্যাক্সিমাম তখনই হবে যদি যে হেড লসটা যদি দেখা যায় হচ্ছে টোটাল হেডের সাপেক্ষে যদি 1/3 হয়, সেই ক্ষেত্রে যদি আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, তার মানে এফিসিয়েন্সি মানে কি টোটাল হেড মাইনাস হেড লস ডিভাইডেড বাই টোটাল হেড ইন্টু 100। দেখো সাবস্টিটিউট করো, হেডের জায়গায় ক্যাপিটাল এইচই রাখো, হেড লসের জায়গায় সাপোজ 1/3 অফ এইচ করে দাও, এইচ বাই 3 বাই এইচ
ইন্টু 100, তো এটা যদি সলভ করে ইট উইল কাম আউট টু বি 66.67%। তো অনেক সময় এফিসিয়েন্সিও কিন্তু জিজ্ঞেস করে, আর এখানে তোমাদের এই কোয়ান্টিটিটা জিজ্ঞেস করেছে কত হবে। সো অ্যান্সার উইল বি অপশন ডি। তোমরা দেখো যদি মনে হয় যে কোনো কনফিউশন আছে কোনো কোয়েশ্চেনে, তোমরা আমাকে যেদিন আমি ক্লাস নেবো সেদিন আমাকে একবার বলবে। ওকে।